আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে রাজশাহী বোর্ড 2025 সালের আইসিটি ওয়ান শট ভিডিও ক্লাসে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিলহাট বাংলাদেশ। এই ওয়ান শট ভিডিওর মাধ্যমে তোমরা রাজশাহী বোর্ড 2025 সালের সকল সৃজনশীল প্রশ্নের সমাধান পেয়ে যাবে। আর এই যারা ওয়ান শট ভিডিও দেখতে চাও তারা তো দেখবা, আর যারা পর্ব আকারে দেখতে চাও তারা অবশ্যই প্লেলিস্ট থেকে গিয়ে ধারাবাহিকভাবে পর্বগুলো দেখে আসবা। এই পর্বগুলার আমি কি করছি, একসাথে অ্যাড করে এই ওয়ান শট ভিডিওটা কি করছি, রেডি করছি। তো তোমরা যদি যারা ওয়ান শট ভিডিও একটা ভিডিওর মাধ্যমে এই যে রাজশাহী বোর্ড 2025 শেষ করতে চাও তারা এই ভিডিওটা দেখতে পারো, আর যারা রিভিশন দিতে চাও তারাও চাইলে এই ভিডিওটা দেখতে পারো। তো এই ভিডিওর মাধ্যমে আমরা কি করব, রাজশাহী বোর্ড 2025 সম্পূর্ণ শেষ করব। তো আমরা যদি একটু বিস্তারিত দেখে নেই যে আইসিটির সময় হচ্ছে 2 ঘন্টা 35 মিনিট, আইসিটির বিষয় কোড হচ্ছে 275 এবং আইসিটির এই যে সিকিউতে পূর্ণ মান হচ্ছে কত, 50। ওকে, আর 50, আর হচ্ছে যে এই যে এমসিকিউ তো আমরা জানি হচ্ছে এমসিকিউ হচ্ছে 25, আর হচ্ছে প্র্যাকটিক্যাল হচ্ছে কত 25। তো 25 25 কত 50, আর এখানে হচ্ছে 50, তো টোটাল কত হবে এই যে 100 মার্ক। এখন 100-র মধ্যে পাস মার্ক কত? ওকে, তো এই যে আমাকে সিকিউতে পাস মার্ক হচ্ছে আমার 17, তারপর হচ্ছে এমসিকিউতে পাস মার্ক হচ্ছে আমার 8, আর তারপর হচ্ছে প্র্যাকটিক্যালে পাস মার্ক হচ্ছে আমার 8, আর এই যে 8 8 16 আর 17 যোগ করলে কত হবে, এই যে 33 হবে। আর 33 হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষাতে পাস মার্ক। তো তোমাকে পাস করতে হলে এই আলাদা আলাদা ভাবে এই যে সিকিউতে পাস করতে হবে, এমসিকিউতে পাস করতে হবে, প্র্যাকটিক্যালেও পাস করতে হবে। এই যে প্র্যাকটিক্যালে সচরাচর কেউ ফেল করে না, শুধু যদি তুমি উপস্থিত থাকো তাহলে এখানে তুমি একটা ভালো নম্বর পেয়ে যাবে। তো আশা করি তোমরা আইসিটি সম্পর্কে ওভারঅল একটা ধারণা পেয়েছো এবং 2025 সালের এই যে সিকিউ সমাধানগুলো খুব এনজয় করবা। সো তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। তো প্রশ্ন একে প্রথমে আমরা উদ্দীপকটা পড়ে নিব, তারপর এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো উদ্দীপকে কি বলছে, আরিফ আণবিক স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে। তাদের উৎপাদিত পণ্য সূক্ষ্ম ছোট হলেও মজবুত ও টেকসই হয়। হাজিরার জন্য অফিসে তাকে একটি ডিভাইসে আঙ্গুলের চাপ দিতে হয় এবং ল্যাবে প্রবেশের সময় মনিটর দিকে তাকাতে হয়। তো প্রথম প্রশ্নটা কি বলছে যে টেলিপ্রেজেন্স কি? টেলিপ্রেজেন্স কি, এটা একটু ব্যতিক্রম প্রশ্ন। এরকম ব্যতিক্রম প্রশ্ন মাঝে মাঝে এসে থাকে বিভিন্ন বোর্ডে। টেলিপ্রেজেন্স হলো একটি উন্নত প্রযুক্তি যা ব্যবহার করার জন্য অন্য একটি স্থানে উপস্থিত থাকার অনুভূতি তৈরি করে। যেখানে টেলিরোবোটিক্স বা উন্নত মানের ভিডিও এবং অডিওর মাধ্যমে একটি নিয়ন্ত্রিত পরিবেশে বাস্তবসম্মত অভিজ্ঞতা লাভ করা যায়। 2 নম্বর কোয়েশ্চন কি বলা হয়েছে, প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং শেখা সম্ভব, ব্যাখ্যা করো। প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং, তো এখানে কোন প্রযুক্তির কথা বলা হয়েছে এটা ধরতে হবে, তারপর এটা সম্পর্কে একটু ব্যাখ্যা করে নিবা। তো এই যে 2 নম্বর প্রশ্ন, ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে ভিআর ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব। এক্ষেত্রে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য চালককে একটি নির্দিষ্ট আসনে বসতে হয়। চালকের মাথায় পরিহিত হেড মাউন্টেড ডিসপ্লের সাহায্যে কম্পিউটার দ্বারা সৃষ্ট যানবাহনের অভ্যন্তরীণ অংশ এবং আশেপাশের রাস্তায় পরিবেশের একটি মডেল দেখানো হয়। প্রশিক্ষণটা এই পরিবেশের সাথে একাত্ম হয়ে বাস্তবের ন্যায় মোটর ড্রাইভিং কৌশল রপ্ত করতে সক্ষম হয়। অর্থাৎ এর মাধ্যমে সহজেই ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব হচ্ছে। তো এই যে ভার্চুয়াল রিয়েলিটিটা প্রতি বছরই ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্ন আসে থাকে। তো এটা নিয়ে খুবই একবারে নিখুঁত ধারণা রাখবা। তোমাদের 2026-27 সালের পরীক্ষার্থীর জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো 3 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, উদ্দীপকে পণ্য উৎপাদনে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহার ক্ষেত্রসমূহ বর্ণনা করো। উদ্দীপক পণ্য ক্ষুদ্র 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 থাকলে কি বলছিলাম যে ন্যানো টেকনোলজি দিবা। তো এটার উত্তরটা আমরা দেখি। তো এই যে
উদ্দীপকে আণবিক স্কেলে পণ্য উৎপাদনে ব্যবহৃত প্রযুক্তিটি হলো ন্যানো টেকনোলজি। কারণ এই যে ন্যানো টেকনোলজি নিচের ব্যবহার ক্ষেত্রসমূহ বর্ণনা করা হলো। তো এই যে প্রথমটা, এক, ন্যানো টেকনোলজি প্রসেসরের উচ্চ গতি, দীর্ঘস্থায়িত্ব, কম শক্তি খরচ ইত্যাদি বৈশিষ্ট্য ব্যবহার্য। সেই সাথে ডিসপ্লে ও কোয়ান্টাম প্রযুক্তির উন্নয়নে সহায়তা করে। 2 নম্বর, ন্যানো রোবট ব্যবহার করে অপারেশন করা, যেমন এনজিওপ্লাস্টি, সরাসরি প্রান্ত সেলের চিকিৎসা প্রদান করা, যেমন ন্যানো ক্রায়োসার্জারি, ডায়াগনোসিস করা, যেমন এন্ডোস্কোপি, এনজিওগ্রাম, কোলোনাস কোলোনোস্কোপি ইত্যাদি সম্ভব কিসের মাধ্যমে? ন্যানো টেকনোলজি ব্যবহার করে। 3 নম্বর, খাদ্যজাত দ্রব্য প্যাকেটিং, খাদ্যে স্বাদ তৈরি, খাদ্যে গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল তৈরির জন্য ব্যবহৃত হয়। 4 নম্বর, জ্বালানি উৎসের বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের ফুয়েল তৈরির কাজে ব্যবহৃত হয়। 5 নম্বর, হালকা ওজনে ও কম জ্বালানি চাহিদা সম্পন্ন দারিদ্র প্রক্রিয়া নিয়ে ব্যবহৃত হয়। 6 নম্বর, বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী যেমন ক্রিকেট, টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির জন্য, ফুটবলের বাতাসে ভারসাম্য রক্ষার্থে ব্যবহৃত হয়। 7 নম্বর, শিল্প কারখানায় ক্ষতিকারক রাসায়নিক পদ্ধতি ন্যানো পার্টিকেল ব্যবহার করে অক্ষতিকর বস্তুতে রূপান্তর করে পানিতে নিষ্কাশিত করা যায়। 8 নম্বর, প্রসাধনীতে জিঙ্ক অক্সাইড এর ন্যানো পার্টিকেল যুক্ত হওয়ায় ত্বকের ক্যান্সার রোধ সম্ভব হচ্ছে। সেই সাথে সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার তৈরির কাজে ব্যবহার্য রাসায়নিক পদার্থ তৈরির ক্ষেত্রে এবং অ্যান্টি এজিং ক্রিম তৈরিতেও ন্যানো টেকনোলজি ব্যবহৃত হচ্ছে। তো এটা ছিল ন্যানো টেকনোলজির ব্যবহার। তো 4 নম্বর প্রশ্নে কি বলছে? 4 নম্বর প্রশ্নে বলছে যে উদ্দীপকে অফিস এবং ল্যাবে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি দ্বয়ের মধ্যে উত্তম কোনটি? তো একটা হচ্ছে আঙ্গুলের চাপ, আর একটা হচ্ছে কি প্রবেশের সময় মনিটর দিকে তাকানো। তো এই প্রযুক্তিটি বলতে হবে, তারপর দুইটার মধ্যে কোনটা উত্তম সেটা অলরেডি আমরা বুঝে যাইছি কোনটা উত্তম বা আমরা কোনটা ব্যবহার করি। তো এই যে 9 নম্বর, উদ্দীপকে অফিসে হাজিরার জন্য ব্যবহৃত প্রযুক্তিটি হলো বায়োমেট্রিক্স প্রযুক্তির আঙ্গুলের চাপ বা ফিঙ্গারপ্রিন্ট। এটা কি? ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি। তো তোমার আশেপাশে সবসময় ফিঙ্গারপ্রিন্টই দেখো, তো ফিঙ্গারপ্রিন্টটা অধিক উত্তম হবে। এবং ল্যাবে প্রবেশের সময় মনিটরে যে প্রযুক্তি ব্যবহৃত হয় তা হলো আইরিশ বা রেটিনা স্ক্যান পদ্ধতি। উক্ত প্রযুক্তি দ্বয়ের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট অধিক উত্তম। নিচে তুলনামূলক ব্যাখ্যা দেওয়া হলো। মানুষের ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ ইউনিক এবং সারা জীবন ধরে অপরিবর্তিত থাকে। এটা এই যে আমাদের ব্লাড, সাপোজ মনে করো আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ, এটা সারা জীবন কি থাকবে? অপজিটিভ থাকবে, অর্থাৎ অপরিবর্তিত থাকে। প্রত্যেক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট এতটাই স্বতন্ত্র, দুটি যমজ শিশু একই ডিএনএ প্রোফাইল নিয়ে জন্মগ্রহণ করলেও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আলাদা করা যায়। যমজ যমজ শিশু হয়তো বা চেনা যায় না, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কি থাকে? স্বতন্ত্র থাকে। ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে অফিসে প্রবেশ নিশ্চিত করতে পূর্বেই ব্যবহারকারীর আঙ্গুলের চাপ ডেটাবেজে সংরক্ষণ করতে হয়। পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট রিডার ওই ব্যবহারকারীর আঙ্গুলের নিচের অংশের ত্বককে রিড করে সংরক্ষিত চাপের সাথে তুলনা করে এবং মিলে গেলে অ্যাক্সেস প্রদান করে। এই পদ্ধতিতে সফলতার পরিমাণও বেশি। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের দাম তুলনামূলকভাবে কম এবং সহজে সিস্টেম বুঝতে পারে। এই কারণে ফিঙ্গারপ্রিন্ট বা হাতের স্পর্শ পদ্ধতি বহুল ব্যবহৃত। অন্যদিকে চোখের রেটিনা পদ্ধতিতেও একইভাবে ব্যক্তি শনাক্তকরণ করা গেলেও এর সফলতার হার তুলনামূলকভাবে কম। এক্ষেত্রে চোখের আইরিশ বা রেটিনা স্ক্যানার হিসাবে ডেটা ইনপুট করে অ্যাক্সেস কন্ট্রোল কাজ করে, কিন্তু আইরিশ ও রেটিনা স্ক্যান অনেক সময় সিস্টেম সহজে বুঝতে পারে না। সিস্টেমটা কি করতে পারে না? সহজে বুঝতে পারে না। এছাড়া ডিভাইসটির দামও বেশি, তাই ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিটি বেশি উত্তম, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিটি উত্তম। তো এটা ছিল 4 নম্বর। দেখুন আমরা 2 নম্বর প্রশ্নটা আর উদ্দীপক পড়ব এবং ক্রমান্বয়ে তার আনসার দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর প্রশ্ন, উদ্দীপক কি বলছে? জালাল সাহেব মূল অফিসের 20টি কম্পিউটারকে ইএমআই প্রভাবমুক্ত, এই যে ইএমআই প্রভাবমুক্ত কেবল বা ইএমআই প্রভাবমুক্ত কেবল বললে কি বুঝবা? ফাইবার অপটিক কেবল ব্যবহার করে নেটওয়ার্ক গঠন করেন। ইএমআই প্রভাবমুক্ত কেবলের নাম কি? ফাইবার অপটিক কেবল। ফাইবার ফাইবার অপটিক কেবল বা
অপটিক্যাল ফাইবার কেবল, যাই বলো, ফাইবার অপটিক কেবলও বলতে পারো, আবার অপটিক ফাইবার কেবলও বলতে পারো। তিনি 20 কিলোমিটার দূরে শাখা অফিসের জন্য 10টি কম্পিউটারকে IEEE 802.11 অর্থাৎ এই প্রযুক্তিটি আমাকে ধরতে হবে, স্ট্যান্ডার্ড প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কভুক্ত করেন। উভয় উভয় অফিসে নেটওয়ার্ককে যুক্ত করতে তিনি IEEE 802.16 অর্থাৎ এই প্রযুক্তিটি আমাকে ধরতে হবে। তো এই প্রযুক্তিটি আমরা জানি, এটা হচ্ছে ওয়াইফাই। এই যে 802.11 এটা হচ্ছে ওয়াইফাই। আর এই যে এটা হচ্ছে কি ওয়াইম্যাক্স, এটা কি ওয়াইম্যাক্স। তো এই এই তিনটা প্রযুক্তি যে ইএমআই প্রযুক্তি, এটা হচ্ছে কি ফাইবার অপটিক কেবল, আর একটা হচ্ছে কি ওয়াইফাই, আর একটা হচ্ছে কি ওয়াইম্যাক্স। কেন তিনটা প্রযুক্তির কথা বলা হয়েছে? তো তো প্রথম প্রশ্নটা কি রিপিটার কি দেখি। রিপিটার এক ধরনের কানেক্টিভিটি ডিভাইস যা দুর্বল সিগন্যালকে অ্যাম্প্লিফাই বা শক্তিশালী করে গন্তব্যে প্রেরণ করে। তো 2 নম্বর প্রশ্ন, প্রেরক ও প্রাপক হিসেবে একই ডিভাইসে ব্যবহৃত হয় ব্যাখ্যা করো। প্রেরক ও প্রাপক হিসাবে একই ডিভাইস ব্যবহৃত হয় ব্যাখ্যা করো। এই যে প্রেরক ও প্রাপক হিসেবে একই ডিভাইস ব্যবহৃত হয় এমন একটি ডিভাইস হলো মডেম। এমন একটি ডিভাইস কি? এই যে মডেম। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে মডেম কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগে রূপান্তর করে পাঠায় এবং অপর প্রান্ত থেকে আসা অ্যানালগ সংকেতকে ডিজিটাল রূপান্তর করে গ্রহণ করে। ফলে মডেম একই সঙ্গে তথ্য প্রেরণ ও গ্রহণে সক্ষম, অর্থাৎ এটি প্রেরক ও প্রাপক উভয়ের কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ মডেম কি করে? ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে, আবার অ্যানালগ সিগন্যালকে কি করে? ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। 3 নম্বর প্রশ্ন, মূল অফিসে ব্যবহৃত মাধ্যমটির গঠন ব্যাখ্যা করো। তো আশা করি উদ্দীপকটা ভালো করে বুঝতে পেরেছ, আমি তো বুঝিয়ে দিয়েছি। তো এখানে কি বলা হয়েছে দেখি। এই যে 3, এই মূল অফিসে ব্যবহৃত মাধ্যমটি হলো অপটিক্যাল ফাইবার কেবল। এই যে অপটিক্যাল ফাইবার কেবল, OFC বা ফাইবার অপটিক কেবল। নিচের গঠন বর্ণনা করা হলো। বিশেষভাবে পরিশুদ্ধ কাচের অত্যন্ত সূক্ষ্ম তন্তু দিয়ে তৈরি যে কেবলের মাধ্যমে আলোর গতিতে ডেটা আদান প্রদান করা হয় তাকে অপটিক্যাল ফাইবার কেবল বলে। অপটিক্যাল ফাইবার কেবলের 3টি অংশের সমন্বয়ে গঠিত। কয়টা অংশ? এই যে 3টি অংশের সমন্বয়ে গঠিত। অংশ 3টি কি? এই যে কোর, ক্ল্যাডিং, এই জ্যাকেট। এই যে কোর, এই যে এই অংশটা হচ্ছে কোর, এই অংশটা হচ্ছে কোর, এই যে এই অংশটা হচ্ছে কি ক্ল্যাডিং, আর এই সম্পূর্ণটা হচ্ছে কি প্লাস্টিক। তো প্লাস্টিকের একটা নাম হচ্ছে কি জ্যাকেট। প্লাস্টিকের একটা নাম কি? প্লাস্টিকের একটা নাম কি? জ্যাকেট। তো এই যে আমরা একটু পড়ি এখানে এই যে কোর। অপটিক্যাল ফাইবারে কেবলের সবচেয়ে ভেতরের অংশটি হচ্ছে কোর, যা কাঁচ বা প্লাস্টিকের তৈরি এক বা একাধিক আঁশের সমন্বয়ে গঠিত। আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি করে কোর। কোরের ব্যাস 4 থেকে বা 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। তারপর হচ্ছে ক্লাডিং। কোরের ঠিক বাইরের স্তরটি হচ্ছে ক্লাডিং। কোরের ঠিক এই যে এখানে তো তোমরা চিত্রের মধ্যে স্পষ্ট দেখতেই পাইতেছো, এই যে প্রথমে একবারে ভিতরের অংশ হচ্ছে কোর, তারপর একটু কোরের বা পরের অংশ হচ্ছে ক্লাডিং এর সবার উপরে হচ্ছে প্লাস্টিক। ওকে, তো ক্লাডিং এর ব্যাস 125 মাইক্রোমিটার। ক্লাডিং কাঁচ বা প্লাস্টিকের তৈরি, যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে পুনরায় কোরে ফেরত পাঠায়। ক্লাডিং এর বহিস্থ বাফারের ব্যাস 250 মাইক্রোমিটার। তারপর হচ্ছে জ্যাকেট বা হচ্ছে প্লাস্টিক। অপটিক্যাল ফাইবার কেবলের বাইরের অংশটি হলো জ্যাকেট। অপটিক্যাল ফাইবার কেবলের বাইরের অংশটি হলো কি জ্যাকেট বা প্লাস্টিক, যা ক্লাডিং ও কোরকে আবৃত করে রাখে। জ্যাকেটের ব্যাস 400 মাইক্রোমিটার। এই যে এগুলো কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে এসে থাকে। জ্যাকেটের ব্যাস কত? 400 মাইক্রোমিটার। তারপর 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে একটু দেখি তো। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? উদ্দীপকে উল্লেখিত স্ট্যান্ডার্ড দুইটির দ্বারা নির্দেশিত প্রযুক্তি দ্বয়ের তুলনামূলক আলোচনা করা। তো উদ্দীপকে দুইটা প্রযুক্তি, একটা প্রযুক্তির অলরেডি আমরা ব্যাখ্যা করেছি, যেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। আর একটা ছিল এই যে ওয়াইম্যাক্স, এই যে 802.16 যেটা, এটা হচ্ছে ওয়াইম্যাক্স। আর 802.11 যেটা, এটা হচ্ছে ওয়াইফাই। তো ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর তুলনামূলক আলোচনা করার কথা বলা হয়েছে, অর্থাৎ পার্থক্য দিব আমরা এখন।
এই যে এখানে পার্থক্যটা দেওয়া আছে এই যে সুন্দর করে। উদ্দীপকে উল্লেখিত IEEE 802 বা 802.11 এবং IEEE 802.16, এটা হচ্ছে 11 আর একটা হচ্ছে 16। স্ট্যান্ডার্ড দুটি দ্বারা নির্দিষ্ট প্রযুক্তি দুটি হলো যথাক্রমে ওয়াইফাই, অর্থাৎ এইটা হচ্ছে ওয়াইফাই আর এটা হচ্ছে ওয়াইম্যাক্স। নিচে এদের তুলনামূলক পার্থক্য দেওয়া হলো। তো এই যে ওয়াইফাই, প্রথম পার্থক্যটা হচ্ছে ওয়াইফাই এর কভারেজ এরিয়া 800 থেকে 50 থেকে 100 মিটার। ওয়াইফাই এর কভারেজ এরিয়া 50 থেকে 100 মিটার, পক্ষান্তরে ওয়াইম্যাক্স এর কভারেজ এরিয়া 10 থেকে 50 কিলোমিটার। এটা ছিল মিটার, এটা হচ্ছে কিলোমিটার। 2 নম্বর পার্থক্য, ওয়াইফাই নেটওয়ার্ক খরচ কম কিন্তু ওয়াইম্যাক্স কি খরচ বেশি, অর্থাৎ ব্যয়বহুল। ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক তৈরি করে? ডব্লিউ ল্যান এবং ওয়াইম্যাক্স নেটওয়ার্ক তৈরি করে ডব্লিউ ম্যান। 4 নম্বর পার্থক্য, ওয়াইফাই এর গতি 11 থেকে 200 এমবিপিএস, ওয়াইম্যাক্স এর গতি 80 থেকে 1000 এমবিপিএস। ওকে। 5 নম্বর, ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড IEEE 802.11, অন্যদিকে ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড IEEE 802.16। 6 নম্বর, ওয়াইফাই এ হাফ ডুপ্লেক্সিং মোড ব্যবহার করা হলেও ওয়াইম্যাক্স এ ফুল ডুপ্লেক্সিং মোড ব্যবহার করা হয়। 7 নম্বর, ওয়াইফাই এর ফ্রিকোয়েন্সি 2.4 থেকে 5 গিগাহার্টজ এবং ওয়াইম্যাক্স এর ফ্রিকোয়েন্সি 2 থেকে 66 গিগাহার্টজ। অর্থাৎ সব দিক থেকেই ওয়াইম্যাক্স কি ভালো, ওয়াইফাই থেকে ওয়াইম্যাক্স কি ভালো এবং ওয়াইম্যাক্স এর খরচের পরিমাণও কি বেশি। তো এখন আমরা দেখব যে 3 নম্বর 3 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। প্রথমে আমরা উদ্দীপক পড়ব, তারপর ক্রমান্বয়ে আনসার করব। রহিমের শাখা অফিসের 10টি কম্পিউটার একটি সার্ভার কম্পিউটারের সাথে যুক্ত এবং তার মূল অফিসের 50টি কম্পিউটার 5টি সার্ভার কম্পিউটারের মাধ্যমে যুক্ত। তো পিকোনেট কি? এই যে ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি হয় তার মৌলিক উপাদান হলো পিকোনেট। তো পিকোনেট হচ্ছে ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তার মৌলিক উপাদান হলো কি? পিকোনেট। 2 নম্বর প্রশ্ন, মোবাইল ফোনকে সেলুলার ফোনও বলা হয় কেন? এই যে মোবাইল ফোনকে সেলুলার ফোন বলা হয় কেন? মোবাইল ফোনে ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থা ছোট ছোট অঞ্চলে বিভক্ত, যেগুলোকে সেল বলা হয়। এই যে অনেক সময় লেখা থাকে যে সেল ফোন। ওকে। প্রতিটি সেলে একটি করে টাওয়ার বা বেস স্টেশন থাকে যা নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত করে। এইভাবে সেল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে কাজ করে বলে মোবাইল ফোনকে সেলুলার ফোন বলা হয়। এইভাবে সেল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে কাজ করে বলে মোবাইল ফোনকে সেলুলার ফোনও বলা হয়। 3 নম্বর কোয়েশ্চন, উদ্দীপকে শাখা অফিসের নেটওয়ার্ক টোপোলজিটি ব্যাখ্যা করো। তো উদ্দীপকের শাখা অফিসের নেটওয়ার্ক টোপোলজিটি কি করতে বলা হয়েছে? ব্যাখ্যা করতে বলে। তো টোপোলজিটি আমাকে ধরতে হবে প্রথমে, তারপর আমাকে ব্যাখ্যা করতে হবে। তো এই যে এটা উদ্দীপকে শাখা অফিসের নেটওয়ার্কটি একটি সার্ভার কম্পিউটারের মাধ্যমে যুক্ত। আমরা জানি যে টোপোলজির একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস বা সার্ভার কম্পিউটার দ্বারা অন্যান্য কম্পিউটার বা পেরিফেরাল সমূহকে সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তুলে তা হলো স্টার টোপোলজি। এই যে স্টার টোপোলজি, এই যে ধরতে পারছো বিষয়টা, তার জন্য 1 পাইবা। এখন তার আলোকে কি করবা, বিস্তারিত লিখবা। নিচে স্টার টোপোলজির ব্যাখ্যা করা হলো। স্টার টোপোলজি হলো একটি নেটওয়ার্ক কনফিগারেশন যেখানে প্রত্যেকটি ডিভাইস, যেমন কম্পিউটার, প্রিন্টার, অনেক ধরনের ডিভাইস থাকতে পারে, একটি কেন্দ্রীয় ডিভাইসের যেমন কি সুইচ অথবা হাইপ সাথে যুক্ত থাকে। এই টোপোলজিতে কেন্দ্রীয় ডিভাইসটি নেটওয়ার্কের সকল ডেটা আদান প্রদানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। সহজ ভাষায় এটি দেখতে অনেকটা তারার মতো, যেখানে একটি কেন্দ্রীয় বিন্দু থাকে, বিভিন্ন দিকে শাখা বের হয়। সংকেত আদান প্রদানে কম সময়ের প্রয়োজন হয় এবং সংঘর্ষের আশঙ্কা কম থাকে। সংকেত প্রবাহ দ্বিমুখী হয়। হাব বা সুইচ বা সার্ভার দিয়ে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত স্টার টোপোলজির নেটওয়ার্ককে কোনো সমস্যা দেখা দিলে তা শনাক্ত করা সহজ। এই টোপোলজিতে অপেক্ষাকৃত দ্রুত গতিতে ডেটা আদান প্রদান হয় এবং সংঘর্ষ ঘটার আশঙ্কা কমায়। সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখেই যে কোনো সময়ে নতুন নোড যুক্ত করা যায়। কোনো নোড বিচ্ছিন্ন বা অচল হলেও নেটওয়ার্ক সম্পূর্ণ সচল থাকে, অর্থাৎ অচল হয়ে পড়ে না।
তো এখানে কোন টোপোলজির কথা বলা হয়েছে? এই যে স্টার টোপোলজি। তো স্টার টোপোলজিটা সম্পর্কে এখানে বিস্তারিত কি কি বিস্তারিত কি দিবা বলে দিবা। ওকে, তো 4 নম্বর কোয়েশ্চনটা কি বলছে যে 4 নম্বর সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুযায়ী উদ্দীপকের নেটওয়ার্ক এর ধরন উল্লেখপূর্বক তুলনামূলক আলোচনা করো। সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুযায়ী উদ্দীপকের নেটওয়ার্কের ধরন উল্লেখপূর্বক তুলনামূলক আলোচনা করো। তো এখানে আমরা 4 নম্বরটা সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুযায়ী কম্পিউটার নেটওয়ার্ককে নিম্ন রূপে ভাগ করা যায়। এটা এক হচ্ছে এই যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক। উদ্দীপকের তথ্য অনুযায়ী রহিমের অফিসে সার্ভার মাধ্যমে কম্পিউটারগুলো যুক্ত। এজন্য সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামোর ভিত্তিতে উক্ত নেটওয়ার্কটি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলা হয়। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলা হয়। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক পদ্ধতিতে একটি কম্পিউটারকে সার্ভার হিসেবে ব্যবহার করা হয়। এই সার্ভারের সাথে একাধিক কম্পিউটারের সংযোগ দেওয়া হয়। এই সংযুক্ত কম্পিউটারগুলোকে ওয়ার্ক স্টেশন বা ক্লায়েন্ট বলে। সার্ভার সার্ভার ক্লায়েন্টকে সেবা প্রদান করে। একই সাথে একাধিক ব্যবহারকারীর সার্ভার থেকে ডেটা ফাইল, প্রিন্টার, বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করতে পারে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আবার দুইভাবে বিভক্ত। একটা হচ্ছে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। এখন সেন্ট্রালাইজ নেটওয়ার্ক কি আর ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক কি তার সম্পর্কে আমরা একটু দেখি। সেন্ট্রালাইজ নেটওয়ার্ক একটি প্রধান বা হোস্ট কম্পিউটার এবং টার্মিনাল নিয়ে গঠিত। প্রধান কম্পিউটারই সকল প্রসেসিং ও নেটওয়ার্ক নিয়ন্ত্রণের কাজ করে থাকে। হোস্ট হিসেবে সাধারণত মেইনফ্রেম বা অন্য কোনো শক্তিশালী সার্ভার কম্পিউটার ব্যবহৃত হয়। উদ্দীপকে রহিমের শাখা অফিসে 10টি কম্পিউটার একটি সার্ভার কম্পিউটারের মাধ্যমে যুক্ত। তাই শাখা অফিসের নেটওয়ার্কটি হলো সেন্ট্রালাইজ নেটওয়ার্ক। সেন্ট্রালাইজ নেটওয়ার্ক। তারপর ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ ডিস্ট্রিবিউট নেটওয়ার্ক পরস্পর সংযুক্ত কিছু ওয়ার্ক স্টেশন, স্টোরেজ ডিভাইস এবং প্রয়োজনীয় ইনপুট এবং আউটপুট ডিভাইস নিয়ে গঠিত। ওয়ার্ক স্টেশনের সাহায্যে সংযুক্ত সার্ভার কম্পিউটারের সার্ভিস গ্রহণ করা যায়। উদ্দীপক রহিমের মূল অফিসের 50টি কম্পিউটার 5টি সার্ভারের সাথে যুক্ত, তাই এটি একটি ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। তো এটা ছিল প্রশ্ন 1, 2, 3 অর্থাৎ প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রশ্ন 4, প্রথমে আমরা উদ্দীপক পড়ব, তারপর উদ্দীপক অনুযায়ী সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এটা খুবই সহজ একটা প্রশ্ন, একদম সিম্পল উদ্দীপক এবং অঙ্কগুলো একদম সিম্পল। তো কি বলা হয়েছে, ওয়েন ফলের দোকান থেকে 3A অর্থাৎ হেক্সাডেসিমেলে টাকার আপেল, এই যে আপেল যেটা কিনছে এটা হেক্সাডেসিমেলে বলা হয়েছে আর কি দামটা, এবং 57 অক্টাল টাকার কমলা কিনলো। তো কমলা যেটা কিনছে এটা অক্টালে বলা হয়েছে দামটা, আর আপেল যেটা কিনছে এটা হেক্সাডেসিমেলে বলা হয়েছে। তো প্রথম প্রশ্ন কি, রেডিক্স পয়েন্ট কি? তো রেডিক্স পয়েন্ট আমরা জানি এই যে 5.2 লিখলাম আমি, এটাকে কি বলা হয়, রেডিক্স পয়েন্ট বলা হয়। তো রেডিক্স পয়েন্ট কি? রেডিক্স পয়েন্ট এক প্রকার চিহ্ন যা দ্বারা পূর্ণাংশ ও ভগ্নাংশ মানকে আলাদা করা হয়, যা দ্বারা পূর্ণাংশ এবং ভগ্নাংশ মানকে আলাদা করা হয়। তারপর 2 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, এই যে 2 নম্বর প্রশ্ন, ইউনিকোডে এ সমান সমান এ ইকুয়াল 00416 ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে বোঝা যাইতেছে যে এটা হচ্ছে এই যে হেক্সাডেসিমেলের একটা ভিত্তি, আর এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেলের মান। তো আমরা জানি বা আমি 001 ওই 4 বিট করার জন্য এখানে 0 দেওয়া হয়েছে, তো এটা হচ্ছে 41ও লেখা যাইতো। সাপোজ আমি 0005 লিখলাম, এটার মান কত থাকবে, 5ই থাকবে, কারণ এদিকে সুন্দর কোনো মান থাকে না, তো 41 বুঝাইছে। তো এটা একটু ব্যাখ্যা করতে বলছে। ইউনিকোডে এ ইকুয়াল 004116 কে 004116 দ্বারা অদ্বিতীয়করণ করা হয়। এটি ইউনিকোডের UTF-8 এর অন্তর্ভুক্ত। এটি 8 বিট ইউনিট বা 8 বাইট ইউনিট। এখানে একটি অক্ষর 1 থেকে 4 বাইটের মধ্যে উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ এই বিন্যাস অনুসারে প্রতিটি অক্ষরের জন্য 000 থেকে 10FFFF এর 16 এর মধ্যে একটি সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে। উদাহরণস্বরূপ ইংরেজি অক্ষর এ হলো 004116 এবং বাংলা অক্ষর ক হলো 099516, যা UTF-8 এর মধ্যে অবস্থিত। UTF-8 ইমেইল এবং ইন্টারনেটে সর্বাধিক ব্যবহৃত এনকোডিং পদ্ধতি। তো এটাই ছিল 2 মার্ক। 3 নম্বর কি বলছে, 3 নম্বর বলছে যে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে প্রকাশ করো। যে একটা দেওয়া আছে
হেক্সাডেসিমেলে, আরেকটা দেওয়া আছে কি বাই অক্টালে। তো এই দুইটার মূল্য আমরা কি কি করছে যে বাইনারিতে নিতে বলছে। তো আমরা বাইনারিতে নেওয়ার আগে আমরা এই দুইটাকে কোথায় নিয়ে যাব, দশমিকে নিয়ে যাব। দশমিকে নেওয়ার অনেক ফায়দা আছে। প্রথম ফায়দা হচ্ছে আমরা যে হিসাব করি এটা দশমিক হিসাব করি, তো আমাদের জন্য হিসাব করতে সুবিধা হবে। দ্বিতীয় ফায়দা হচ্ছে অনেক সময় আমাদের দুইয়ের পরিপূরক করার প্রয়োজন পড়ে। তো দুইয়ের পরিপূরক করার ক্ষেত্রে আমরা কি করি, এই যে ছোটটার পরিপূরক করি। তো সাপোজ মনে করে এখানে আছে 10, এখানে আছে 20, তো আমরা কার পরিপূরক করব, 10-এর পরিপূরক করব, 2-এর পরিপূরক করব, কারণ এখানে 10 ছোট। কিন্তু যদি এগুলা বাইনারি বা হেক্সাডেসিমেলে থাকে তখন আমাদের একটু বুঝতে অসুবিধা হয়, তাই আমরা অক্টালে তাই আমরা কি করব, ডেসিমেলে নেওয়ার চেষ্টা করব। তারপর এটাকে বাইনারিতে নিব বা যেখানে নেওয়ার প্রয়োজন সেখানে নিব। দশমিকে নিতেই হবে ব্যাপারটা এরকম না, কিন্তু এই যে বললাম আমরা যেহেতু দশমিকে গণনা করা অভ্যস্ত, তাই আমাদের দশমিকে নিলে অনেক ভালো হবে আর কি। ওকে, তো এখন কি বলছে যে উদ্দীপক উল্লেখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে প্রকাশ করতে বলা হয়েছে। মোট মূল্য কোথায় প্রকাশ করতে বলছে, বাইনারিতে। তো আমরা এই যে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে নিম্নে দেখানো হলো। আচ্ছা, তো এখানে আপেলের মূল্য কত, 3A16 এর দশমিক মান। তো দশমিকের মান কত হবে, এখানে হচ্ছে 3A। তো 3A আমরা কি লিখতে পারি, আমরা এটাকে কোথায় নিব, এটাকে নিব আমরা এটাকে নিব দশমিকে। তো দশমিকে নেওয়ার নিয়ম হচ্ছে যে এই যে বেজ এবং পাওয়ারের খেলা। তো 3 × A = আমরা জানি যে হেক্সাডেসিমেল এর A = আমরা জানি 10, আর B = হচ্ছে 11। তো এখানে A আমার প্রয়োজন। তারপর হচ্ছে আমরা এই 16/16, তারপর হচ্ছে যোগ A = কত, A = হচ্ছে এই যে 10 দিতে পারি আমরা। A = 10 × 16, তারপর পাওয়ার কত, এখানে 0, এখানে 1। তো এখন যদি 3 ষোলোর উপর পাওয়ার আছে 1, তো কোনো কিছু পাওয়ার উপর পাওয়ার 1 থাকলে ওইটাই হয়, অর্থাৎ 16। আর 3 ষোলো কত, 3 ষোলো হবে 48, যোগ এখন কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে তখন ওইটার মান কি হয়ে যায়, 1 হয়ে যায়। 10-এর সাথে যদি আমরা 1 যোগ করি তখন 10-এর সাথে যদি আমরা 1 গুণ করি তখন 10 × 1 = 10। অর্থাৎ এটার 3A এর দশমিক মান কত পাইলাম আমরা, 58। 3A এর দশমিক মান কত পাইলাম আমরা, 58। ওকে, তারপর এই যে কমলার মূল্য কত, 57, যার দশমিক মান, অর্থাৎ এটা অক্টালে দেওয়া। এটাকে আমরা কি নিব এখন, এটাকে আমরা দশমিকে নিব। তো 57, তো 5 × কত, 8, যোগ হচ্ছে 7, 7 × 8, তারপর পাওয়ার হচ্ছে এখানে 0, এখানে 1। তো সেম একইভাবে কোনো কিছুর উপর যদি পাওয়ার 1 থাকে ওইটা ওই সাপোজ মনে করো এই যে 5 এর উপর পাওয়ার 1, তো এখানে মান চেঞ্জ হবে না, 5ই থাকবে। আবার মনে করো 5 এর উপর পাওয়ার হচ্ছে 0, এটা হয়ে যাবে 1। তো 8 এর উপর পাওয়ার কত, 1, এটা 8ই থাকবে। আর 5টা কত, 5টা হচ্ছে 40, যুগ এই যে 8 এর উপর পাওয়ার কত হচ্ছে 0, এটার মান হয়ে যাবে কত, 1। আর 7 একে 1 হয়ে যাবে, আর 7 আছে এখানে গুণ, তো 7 একে কত হবে, 7। তো 47 হয়ে যাবে এখন। তো আমরা পেয়ে গেলাম যে কমলার মূল্য দশমিকে কত পাইলাম, 47। আর এই যে আপেলের মূল্য দশমিকে পাইলাম কত, 58। এখন এই দুইটাকে যোগ করব, তো যোগ করে পাই উভয় মূল্য যোগ করে পাই একটা কত ছিল যে 58, 58, 58 যোগ কত, 47। 47 যদি আমরা যোগ করি তখন আমরা কত পাইবো, একটু ক্যালকুলেটর দেই। 58, 58 যোগ 58 যোগ 58 যোগ 47, 58 যোগ 47 = 100, 105, 105। এটা আমরা এই যে মোট কি পাইলাম, এটা দশমিকে পাইছি। এখন আমাদেরকে কি বলছে, দশমিকে নেওয়ার কথা কিন্তু বলে নাই, বলছে যে আহ, এই যে এখানে বলছে যে বাইনারিতে প্রকাশ করে। আমরা এখন এই যে 105 যে পাইলাম এই দশমিকে, তো এটাকে আমরা কি করব, বাইনারিতে প্রকাশ করব। তো বাইনারিতে প্রকাশ করার নিয়ম তো আমরা জানি যে বাইনারি ভিত্তি হচ্ছে 2। তো 2 দ্বারা আমরা কি করব, ভাগ দিব। 105কে প্রথমে কত দিব, এই যে বাইনারিতে, অর্থাৎ অর্থাৎ এই যে 105, 105-এর বাইনারি মান কত হবে, বাইনারি মান কত হবে, বাইনারি মান। তো 105কে আমরা প্রথমে কি দিব, সরি 2 দ্বারা কি দিব, 2 দ্বারা 105কে 2 দ্বারা ভাগ দিব। তো 105কে যদি 2 দ্বারা ভাগ দেই, এই যে 105 ভাগ
ভাগ হচ্ছে 2, পাইলাম কত 52.5। তো 52.5, তো 5 তো এখানে লেখা যাবে না, তো এখানে লিখবো আমরা পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা। তো এখানে আমরা কি দিব যে 52, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা কি করি, দশমিক সংখ্যাকে গুণ দেই। তো 0.5 কে যদি আমরা 2 দ্বারা গুণ দেই, এখানে আমরা কত পাবো, এখানে পাবো আমরা 1, এখানে কত পাবো 1। তারপর আবার যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, তো এখানে পাবো কত 26, আর অবশিষ্ট কিছু থাকবে না, এখানে 0। তারপর আবার যদি আমরা 2 দিয়ে দেই, এখানে পাবো আমরা 13, এখানে কিছু থাকবে না, দিব 0। আবার যদি আমরা এখানে দেই 2 দ্বারা, তো এখানে কত হবে 6.5, আমরা এখানে লিখবো 6, এখানে লিখবো 1। তো আবার যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, তো এখানে পাবো আমরা 2, এখানে পাবো হচ্ছে 3, আর এখানে হচ্ছে 0। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, তো এখানে পাবো কত, এখান এখানে পাবো কত 1, আর এখানে থাকবে 1। তো আবার যদি আমরা কি করব, আমাদের এখানে 0 আনতে হবে। তো আবার যদি আমার এখানে একটু জায়গায় স্বল্পতা, আবার যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, এখানে পাবো আমরা 0, আর এখানে পাইবো আমরা 1। তো আমরা এখন কি করব, এই যে MSLSB, এখানে দিব আমরা MSB, এটা হচ্ছে LSB, অর্থাৎ এটার হবে নিচ থেকে যদি আমি উপরে যাই, তাহলে 11, এই যে 110, 110, 1001, 1001, এটা হচ্ছে 105-এর কত বাইনারি মান। তাহলে আমরা লিখতে পারি অতএব অতএব 105 এর যে আমরা দশমিকে পাইলাম, এটার মান কত 11010001। এটা ছিল কি, এটা ছিল বাইনারির মান। তো এটা ছিল উত্তর, এটা কি ছিল উত্তর 1101001, 1101001। এখন আমরা কি করব, পরবর্তী প্রশ্নটা দেখবো। তো পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো। যে যুগের মাধ্যমে নির্ণয় করতে বললে আমরা জানি এটা 2 এর পরিপূরক করতে হবে। তো এখন কিন্তু আমরা কোনটা ছোট কোনটা বড় আমরা জানি। তো এখন আমাদের এই যে দশমিকে নেওয়ার সুবিধা এইটা। ওকে, তো এখন আমরা করব যে এই যে করি 4 নাম্বার, উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা বলতে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করাকে বোঝানো হয়েছে। নিম্নতা দেওয়া গহতে প্রাপ্ত আপেলের মূল্য 3A, 3A কত পাইছিলাম, আপেলের মূল্য 3A সমান কত, 3A সমান পাইছিলাম আপেলের মূল্য 58। কত পাইছিলাম, এটা পাইছিলাম 3A, এটা পাইছিলাম 58, এটা পাইছিলাম দশমিকে, আরেকটা হচ্ছে 47, এটা পাইছিলাম দশমিকে। এখন আমরা বুঝতে পারতেছি যে বিষয়টা এই যে কোনটা ছোট কোনটা বড়। তো আমরা যদি ফরম্যাটটা যদি আমরা রেডি করি, তো এতে আমরা লিখতে পারি যে, কারণ আমরা সবসময় কি করি, যুগ যুগের মাধ্যমে বিয়োগ করি। তো অবশ্যই যুগের মাধ্যমে যে বিয়োগ করি, আমরা কি করি, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা কি করি, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করি, এরকম আর কি বিষয়টা। যে 58 বিয়োগ 47, এটার বেস 10। তো এখন আমার এই অঙ্কের ক্ষেত্রে কি, এই যে সবসময় কি করতে হয়, যোগ করতে হয়। তো আমরা এই লাইনটাকে এইভাবে লিখতে পারি যে 58 বেস 10, এখানে যদি যোগ দেই, আর এখানে আমরা এই যে এই লাইন এইভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ এই লাইন যেই কথা, এই লাইন কি একই কথা, কারণ এই লাইনকে যদি আমরা ভাঙি, তাহলে এই লাইনে আসবে। তো এই যে আমি এখানে কি নিয়ে আসছি, যোগ নিয়ে আসছি, কারণ এই অঙ্কের সর্বশেষ কি করতে হয়, যোগ করতে হয় এই অঙ্কের নিয়মে, তাই যোগ নিয়ে আসলাম। এখন মাইনাস কার সামনে আছে, 47 আছে, তো আমরা পরিপূরক কার করব, এই যে 47 এর পরিপূরক করব, তারপর 58 এর মানটা বসিয়ে যোগ করে দিব। তো আমরা এখন কি লিখবো, যে 47 এর দশমিক 47 এর 8 বিট রেজিস্টারে বাইনারি মান কত লিখবো আমরা এখানে, এই যেহেতু কি লিখবো এখানে 47 47 এর 47 এর 8 বিট 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে কি মান, বাইনারি মান। 8 বিট রেজিস্টারে বাইনারি মান, 8 বিট রেজিস্টারে বাইনারি মান। তো 8 বিট রেজিস্টারে বাইনারি মান আমরা কিভাবে বের করব, 1 to 4 দিয়ে বের করে ফেলি। এই যে ম্যাজিক স্কেল 1 2 4 8, তারপর হচ্ছে 60, তারপর হচ্ছে তারপর 64, 64 হলে বেশি হয়ে যাবে, এখানে হচ্ছে 47,
তো কত কত হয় আমরা দেখি। 16 আর 32-এ যদি যোগ করি 48 হয়ে যাবে, যা বেশি হয়ে যাবে। তো অবশ্যই 32 লাগবে শিওর। তো 32 আর একটু যোগ করলে 32 আমরা ক্যালকুলেটর দিয়ে দেখি। 32 যোগ 8 মিলে কত হবে 40, আর দরকার আমার আরো 7, তো 47 হয়ে যাবে। তো আমরা এখানে 32-এর নিচে কত দিব, 1 দিব। 16 কাজে লাগে নাই 0। 32 আর 8 যোগ করলে 40, 40 আর 4 যোগ করলে 44, 44 আর 2 যোগ করলে 46, 46, 46 আর 47। অর্থাৎ আমার কত কত হইলো, যে কত বিট হয়েছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6 বিট হইলো। তো আরো অতিরিক্ত আমাকে 2 বিট দিতে হবে। ওকে, তো আমি এগুলা এখন এখানে লিখি। কত কত লিখবো, ওকে, কি লিখবো এখানে, এই যে 1 0, তারপর হচ্ছে 1 2 3 4, 4টা 1। তো আমার 8 বিট পূরণ করার জন্য আমাকে এখানে অতিরিক্ত কয়টা শূন্য দিতে হবে, এই যে 1টা 2টা 8 বিট করলাম। ওকে, তো এখন কি করব, এটা কি করব, পরিপূরক করব। ওকে, পরিপূরক। তো পরিপূরকের নিয়ম কি, ও 0 গুলা 1 হয়ে যাবে, 1 গুলা 0 হয়ে যাবে। 1 গুলা এখানে 4টা 1 হয়ে যাবে, 4টা 0, 4টা 1 হয়ে যাবে, 4টা 0, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 1। এটা কি, এটা এখানে লিখে দিতে পারো যে 1 এর পরিপূরক। এটা কি, 1 এর পরিপূরক, এখানে লিখে দিতে পারো 1 এর পরিপূরক। তো 1 এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তখন আমরা কি পাই, 2 এর পরিপূরক পাই। 1 এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তখন 2 এর পরিপূরক পাই। তো 0 এর সাথে 1 যোগ করলে কত হবে, 1 হবে। তারপর কয়টা শূন্য আছে, 3টা শূন্য বসে যাবে, 1 2 3, 3টা শূন্য বসলো, তারপর 1 বসলো, তারপর 0, তারপর 1 1। অর্থাৎ এই যে এটা হচ্ছে -47 এর, এই যে -47 এর কত দশমিক বাইনারি মান। তো আমরা পেয়ে গেলাম। আর এটা 1 2 3 4 5 6 7 8, 8 বিট। আর এটা সর্বশেষ বিট কি, 1 আছে। তো 1 এর চেটটা আমরা জানি যে এটা হচ্ছে চিহ্ন বিট। চিহ্ন বিট যেহেতু 1 আছে, তার মানে একটা একটা নেগেটিভ সংখ্যা। এখন আমরা কি করব, এই যে আমার এখন কি আছে, আমার কিন্তু এই যে এই ফরম্যাটটা এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি। এখন আমার দরকার কি, এইটা। তারপর এই দুইটা কি করে দিব, প্লাস করে দিব। ওকে, তো এখানে আমি কি করব, যে এখন লিখবো 58 এর বাইনারি, 8 বিট রেজিস্টারের বাইনারি মান। 58 এর 58 এর 8 বিট, 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে বাইনারি মান, 8 বিট রেজিস্টারে বাইনারি মান, 8 বিট রেজিস্টারে বাইনারি মান কত হবে। তো আমরা যদি আবার যোগ করি, এখন অবশ্যই যে 32ও লাগবে, আবার 16 লাগবে। 16 আর 32 যোগ করলে কত হয়, এই যে 16 যোগ দিলে কত হয়, 48। তো আমার দরকার আরো 10। 16 48 যোগ দিই আমরা 8, দিলে কত হইল 58। 58, সরি 56, 56 আমার আর কত দরকার, 2। তো 58 হয়ে যাবে। তো আমার কত কত কাজে লাগতেছে এখানে, এই যে ম্যাজিক স্কেল অনুযায়ী আমার লাগতেছে 32, 32 লাগতেছে, 16 লাগতেছে, 32 16 লাগতেছে, তারপর 8ও লাগতেছে। তো 32 16 8 যোগ করলে কত হয়েছিল জানি, 32 যোগ 16 যোগ 8, 3টা যোগ করলে 56, তারপর লাগছিল আরো 2। তো লাগছিল কত, আর 2। অর্থাৎ আমার কোনটা কোনটা কাজে লাগছে এখন, এই যে কোনটা কোনটা কাজে লাগছে, এই যে আমার কাজে লাগছে হচ্ছে এই যে এটা, এটা এই 32 কাজে লাগছে 1, 16 কাজে লাগছে 1, 8 কাজে লাগছে 1, 2 কাজে লাগছে 1, 4 কাজে লাগে নাই, আর 1 কাজে লাগে নাই। তো আমার এটা কত বিট, এটা 1 2 3 4 5 6, 6 বিট। তো 6 বিট আর 2টা অতিরিক্ত বিট আমি দিয়ে দিই আগে। তো 8 বিট করে ফেলবো। এখন আমার রেজাল্ট কি হয়েছে, যে 1 1 1, তারপর হচ্ছে 0 1 0। তো এটা হয়ে গেল। এখন আমার তো এই যে -47, তো আর 8 বিটে আছেই। তো আমি এখানে -47 এর 8 বিট রেজিস্টারে বাইনারি মান তো আমি পেয়ে গেছি। কত পাইছিলাম জানি, এখানে এই যে 1 1 0, তারপর হচ্ছে 1 1 0, তারপর হচ্ছে 1 0 0 0 0, তারপর হচ্ছে 1।
তারপর কি করবো, লম্বা একটা টার্ম দিব। এখন কি করবো, এই অঙ্কের সর্বশেষে কি করবো, এই যে বলছিলাম যোগ যোগ করে দিব। তো জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হবে, জিরোর সাথে ওয়ান যোগ করলে হবে ওয়ান, জিরোর সাথে ওয়ান যোগ করলে হবে ওয়ান, জিরোর সাথে জিরো যোগ করলে জিরো, জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান আর যোগ করলে ওয়ান জিরো, আমরা লিখবো জিরো, কেটে থাকবে ওয়ান, ওয়ানের সাথে যদি ক্যারি ওয়ান যোগ করি তবে ওয়ান জিরো, তো লিখবো জিরো, ক্যারি থাকবে ওয়ান জিরো, আর এখানে ওয়ান ওয়ান আর ক্যারি ওয়ানে যোগ করলে হবে জিরো, আর ক্যারি থাকবে ওয়ান, তো ওয়ানে আর ওয়ানে যদি যোগ করি ওয়ান জিরো, জিরো লিখবো, ক্যারি থাকবে ওয়ান। তো এই যে ওয়ান, এখন আমরা দেখবো কয় বিট, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। তো এখানে আমার কি হয়ে গেছে, 9 বিট হয়ে গেছে। তো 9 বিট, আমি তো রাখছিলাম 8 বিটে, তো 9 বিট হলে তো হবে না। তো এইটাকে বলা হয় কি, এই যে এটাকে বলা হয় ক্যারি বিট। এটাকে কি বলা হয়, ক্যারি বিট, এটাকে বলা হয় ক্যারি বিট। এভাবে তোমরা চিহ্ন দিয়ে দেখাই দিবা ক্যারি বিট, যা গণনা করা হয় না। ক্যারি বিট কি করা হয় না, গণনা করা হয় না। আর এই যে এটা আছে, যে এটার নাম হচ্ছে চিহ্ন বিট, এই যে এটার নাম হচ্ছে কি, চিহ্ন বিট। তো চিহ্ন বিট কত আছে, জিরো আছে। তো চিহ্ন বিট যদি জিরো থাকে তখন আমরা বুঝি কি সংখ্যাটা একটা পজিটিভ। আর এই যে বামের শূন্যগুলো, এই যে ওয়ান থেকে যে বামের শূন্যগুলো আছে, এগুলার তো কোনো দাম নাই, অর্থাৎ আমরা লিখতে পারি এটাকে যে 1011, কি লিখতে পারি, 1011 লিখতে পারি, 1011 লিখতে পারি। তো এখানে কি বলা হয়েছিল প্রশ্নে, আমরা যদি একটু দেখি, যে বলা হয়েছিল উদ্দীপকের লিখিত আপেল ও কমলার মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে বিয়োগ করানো। এই তো হলো কি, এইটাই হয়ে যাবে আনসার। তো আমরা এখানে চাইলে একটু সুন্দরভাবে লিখতে পারি যে ক্যারিবিট বাদে ফলাফল হবে। তো আমরা লিখতে পারি যে ক্যারিবিট বাদে, যদি আমরা এটা না লিখলে হবে, তার একটু লিখে দিই, ক্যারিবিট বাদে, ক্যারিবিট বাদে ফলাফল হবে, ক্যারিবিট বাদে ফলাফল, ক্যারিবিট বাদে ফলাফল হবে। কি হবে ফলাফল, এই যে আমরা এখান থেকে যদি শুরু করি 1 0 1 1, বা এটাতে ছিল বাইনারি, বা যদি দশমিকে নিয়ে আমরা ম্যাজিক স্কেল অনুযায়ী দিই 1 2 4 8, তো 1 0 1 1, কত, এই যে 8 কাজে লাগছে, 8 আর 2 10, 10 11, এটা কত, 11, এটা হচ্ছে দশমিক। তো আমরা যদি নর্মালি যদি আমাদের কত ছিল, 58 আর 47 ছিল, তো 58 থেকে যদি 47 বিয়োগ করি আমাদের 11 হওয়ার কথা। 2 58, 58 থেকে আমরা কত বিয়োগ করবো, 47, 47 যদি বিয়োগ দিই এই যে 11, অর্থাৎ আমাদের অঙ্ক সম্পূর্ণ ঠিক আছে। ওকে, আমাদের অঙ্ক কি আছে, সম্পূর্ণ ঠিক আছে। ক্যারিবিট বাদে ফলাফল হবে, এই তো ছিল, এটা উত্তর দিয়ে দিই, এটা কি আনসার। তো এটা ছিল 4 নম্বর প্রশ্নের সম্পূর্ণ সমাধান। আশা করি তোমরা সমাধানগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারতেছো। প্রশ্ন 5, যেটা 3.2 অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে, ডিজিটাল ডিভাইস থেকে এসেছিল। তো এখানে একটা কি দেওয়া, একটা চিত্র দেওয়া। এখানে এটা চিত্রটা দেখে আমাদেরকে বুঝতে হবে এটা কি বুঝাইছে। তো এখানে এই যে একটা, দুইটা, তিনটা, এটা একটা হচ্ছে একটা বক্স, এটাকে এই সম্পূর্ণটা একটা বক্স। তো এখানে এই বক্সের ভিতরে 3টা ইনপুট ঢুকতেছে আর 2টা ইনপুট বের হইতেছে। ওকে, তো এটা দ্বারা আমরা জানি যে এটা একটা ফুল এডার, এটা একটা কি এডার, এটা একটা হচ্ছে ফুল এডার। কারণ ফুল এডার 3 বিটের যুগের কাজ করতে পারে। তো 3টা ইনপুট এবং আউটপুট হয় 2টা। তো আমরা প্রশ্নগুলো পড়ি, কি বলছে, প্রথমে বলছে যে এনকোডার কি। তো এনকোডার, এই যে এনকোডার এমন একটি ইলেকট্রনিক সার্কিট বা ডিভাইস যা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। তো এনকোডারের কাজ কি, আমাদের যে নর্মাল ভাষা, ওই যে দশমিক ভাষা বা মানুষের ভাষা, এগুলোকে কি করে কম্পিউটার ভাষায় অর্থাৎ বাইনারি ভাষায় রূপান্তর করে। আর ডিকোডার কি করে, এনকোডার ডিকোডার, ডিকোডার কি করে, কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় বোধগম্য করে। তো এনকোডার কি, এনকোডার এমন একটি ইলেকট্রনিক সার্কিট বা ডিজিটাল বা ডিভাইস যা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করে। তারপর 2 নম্বর প্রশ্ন বলছে 0+1 = 1, এটা যদিও এখানে প্লাস না, এটা অর বুঝাইতেছে এখানে। 1 উপপাদ্যটি কখন 1 × 0 = 0 হয়, এটা ইন্টু না, এটা আসলে এটা, এটা দ্বারা আমরা যে জানি অর, অর হচ্ছে, অর কিসের কাজ করে, যুগের কাজ করে, এই যুগ। আর একটা হচ্ছে যে এন্ড, এন্ড কিসের কাজ করে, এন্ড হচ্ছে এই যে গুণের কাজ করে। তো এই দুইটা দ্বারা বুঝাই। তো আমরা জানি যে অর গেট, অরের ক্ষেত্রে কি হয়, একটা যদি 1 হয় সবগুলো 1 হয়ে যায়, একটা 1 হলে সবগুলো 1 হয়ে যায়। আর এন্ডের ক্ষেত্রে কি, একটা এন্ডের ক্ষেত্রে একটা যদি 0 হয় সবগুলো কি হয়ে যায়, 0 হয়ে যায়। 1 হতে হলে দুটোটাই
বা তিনের জয়টা ভ্যালু থাকবে ইনপুটটা ততটাই কি 1 হতে হবে। তো এখানে কি বলছে একটু দেখি। 0 + 1 = 1 উপপাদ্যটি দ্বৈত নীতিতে 1 × 0 = 0 হয়। এন্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সকল উপপাদ্য বা সমীকরণ দ্বৈত নীতি মেনে চলে। কি বলছে যেখানে এন্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সকল উপপাদ্য বা সমীকরণ দ্বৈত নীতি মেনে চলে। এন্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সূত্রকে দ্বৈত নীতি বলে। নিচে উল্লেখিত দুটি নীতি যদি কোনো যৌক্তিক সমীকরণ পরিবর্তন করা হয় তাহলে আরেকটি যৌক্তিক সমীকরণ উপস্থিত হবে। এক, এন্ড এবং অর অপারেটরকে পরস্পর বিনিময় করে, অর্থাৎ এন্ড এর পরিবর্তে অর এবং অর এর পরিবর্তে এন্ড। এগুলা এই যে এন্ড লিখে একটা ব্র্যাকেটে একটা ফুটা দিছে, এটা দ্বারা ইনটু বুঝাইছে। অর লিখে একটা প্লাস দিছে, এটা যোগের কাজ করে। এগুলোর পরিবর্তে এটা ব্যবহার করা হয়। এন্ড থাকলে কি হয়? এন্ড থাকলে অর হয়, অর থাকলে এন্ড হয়। 0 এবং 1 পরস্পর বিনিময় করে, অর্থাৎ 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 হয়। এই তো এতটুকু দিলেই 2 এর 2 পেয়ে যাবে। তারপর 3 নম্বর কোয়েশ্চন কি বলছে? এই 3 নম্বর কোয়েশ্চন, উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে। উদ্দীপকের বর্তনীটা আমরা প্রথমে ধরে ফেলছি যে 3টা ইনপুট এবং আউটপুট হচ্ছে 2টা, এটা হচ্ছে একটা ফুল এডার। তো ফুল এডার এখন কি করবো আমরা? মৌলিক মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করবো। তো আমরা জানি যে মৌলিক গেট কয়টা? 3টা। এন্ড এন্ড অর আরেকটা হচ্ছে নট। এই 3টাকে একসাথে মৌলিক গেট বানাও। এই 3টা গেট ইউজ করে আমরা কি করব? ফুল এডার বাস্তবায়ন করব। তো অনেকে এটা বিভিন্ন ভাবে করে। তো আমি বলবো সব থেকে ইজি হয়, তোমরা যদি এই যে এই যে এখানে কি বলছে, উদ্দীপকের বর্তনীটি ফুল এডার হলো ফুল এডার। তো ফুল এডার তো আমরা বুঝতে পারছি যে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা হলো, মৌলিক গেট দ্বারা ফুল এডার বাস্তবায়ন। তো এখানে ফুল এডারে ইনপুট, যেহেতু ইনপুট সমূহ এ বি এবং ক্যারি আই অর্থাৎ ইনপুট হলে যোগফল হবে এস এবং আউটপুট হবে ক্যারি হবে C0 অর্থাৎ ক্যারি আউটপুট। একটা হচ্ছে সি সি ইনপুট, একটা হচ্ছে সি আউটপুট 0। তো আমার সব থেকে ইজি হয়েছে, অনেকে কি করবে, এই যে সত্যক সারণী করবে, সত্যক সারণী থেকে ফাংশন বার করবে। তবে সব থেকে ইজি ইজি হয়েছে, তুমি কি করবা? এটা মুখস্থ করবা। এই যে এস, ফুল এটার এস সমান সমান কি লেখা যায়, আমরা এটা একদম মুখস্থ করবো। মুখস্থ থাকলে খুব ভালো হয়। এই যে দিবা এ বি সি আই প্লাস 4টা দিবা এ বি সি আই প্লাস এ বি সি ইনপুট, আর কি আই বলতে ইনপুট, প্লাস হচ্ছে এ বি সি আই। তারপর কি করবা? এখন কি দিবা? এই যে এর উপরে বার দিবা, এখানে এর উপরে বার দিবা, বির উপরে বার দিবা। তারপর কি করবা? এর উপরে বার দিবা, সির উপরে বার দিবা। তারপর কি করবা? এই যে বি সির উপরে বার দিবা। এটা একদম মুখস্থ রাখবো। মুখস্থ রাখলে তোমার সত্যক সারণী এগুলো করতে হবে না। সেম একইভাবে এস এস যে তোমরা মুখস্থ রাখছি, এই যে ক্যারি আউটপুটটা কি রাখবো? মুখস্থ রাখবো। ক্যারি আউটপুট কি হবে? আবার সেম দিবা যে 4টা এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই। তারপর এখন কি করবো আমরা? এই যে এখানে কিন্তু এন্ড এবং অর গেট ইউজ করি, যে এ বি সি আই এই 3টা কোন অবস্থায় আছে? গুণ অবস্থায়। এই যে এখানে প্লাস অর অবস্থায় আছে, তখন আমরা কি করবো? নট ইউজ করবো। এই যে এর প্রথমে এর উপর নট দিব, তারপর বির উপর নট দিব, তারপর এই যে সির উপর নট দিব। আর এটা কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন আমরা এখন কি করতে পারবো? এই যে কি বলছে, কি বলছিল যে মৌলিকের দ্বারা বাস্তবায়ন। তো এখন আমাদের চলক কয়টা হয়েছে? 3টা। চলক কয়টা হয়েছে? 3টা। যে এ বি ক্যারি একটা, ওকে। আর বার আছে, প্রতি এর উপরে বার আছে, বির উপরে বার আছে, সির উপরে বার আছে। তো প্রতিটা আবার বার বের করতে হবে। তো আমরা এইটা এখন লক্ষ্য করি। তো প্রথমে আমরা কি নিব? একটা হচ্ছে প্রথমে এ, তারপর হচ্ছে যে বি, তারপর হচ্ছে ক্যারি, যে ইনপুট এটা নিলাম। তো এখান থেকে আমরা একটা টান দেই। এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন আমরা প্রতিটা তো বার লাগবে, তো বার বের করার নিয়ম কি? আর কোন গেট ইউজ করে? মৌলিক গেট। তো মৌলিক গেট পড়ছে যেহেতু, সেহেতু এটা একদম সহজ, কোনো ঝামেলা নাই। তো এখান থেকে আমরা যেটা বের করলাম, এটা হবে এবার। এটা কি? এটা হবে এবার। সেম ভাবে কিভাবে আমরা কি বের করব? এই যে বি বার, এখান থেকে এটা যেটা বের করলাম,
এটা হচ্ছে বি বার। আর এখন আমরা কি করব, সি বারটাও বের করে নিই। সি বারটাও কি করে নেই, এই যে বের করে নিই। সি বারটাও কি করে নেই, বের করে নেই। এই যে এটা সি বার, এটা হচ্ছে সি বার। তো বের করে নিলাম। তো প্রথমবার আমরা কি বের করব, প্রথমবার এস বের করব। এস, তো এতে কি আছে, এবার বি বার সি, এবার বি বার সি, এবার 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 বি বার সি। প্রথমে কি আছে এবার, এই যে আমার তো প্রথমে আছে যে এই যেটা, তো এবার আসেই, এবার এবার থেকে আছে, বিবার থেকে আছে, তারপর হচ্ছে সি। তো সি থেকে যেহেতু বলছে, তো আমার সি বার থেকে নাকি সি থেকে বলছে, তো আমি সি থেকে একটা টান দিব। ওকে, সি থেকে একটা টান। সব থেকে ভালো হইতো এগুলা এইভাবে না নিয়ে ও আগে ওই সিস্টেমটা করি। ওকে, এইগুলা একটু বুঝছি দিক। ওকে, এইভাবে করি যে এই যে এইটা হচ্ছে কোন গেট, এটা হচ্ছে কি, এই যে নট, এ নট, এইভাবে কর। এটা হচ্ছে এ নট, তারপর এটা হচ্ছে এইটা, এটাকে সোজাসুজি করে দেই। এই যে এখান থেকে দিব, এই যে এইটা হচ্ছে বি নোট। আর এটা, এটা হচ্ছে এই সি নোটটাকেও এখানে করে দেই। এই যে সি নোট করে দিলাম। তো প্রথমে আমার এস, এস বের করবে। এসে কি প্রথম কি এবার বি বার সি, এবার বি বার সি, এবার এবার এই যে এখান থেকে এবার দিলাম, তারপর হচ্ছে বিবার, বিবার দিলাম, তারপর হচ্ছে সি। তো তিনটা কোন অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এই যে গুণ, গুণের কাজ করে কোন গেট, এন্ড গেট, গুণের কাজ করে কোন গেট, এন্ড গেট। তো এটা থেকে একটা দিলাম। ওকে, তারপর দ্বিতীয়বার কি, দ্বিতীয়বার হচ্ছে যে এ বি সি বার, এ বি সি বার, এ বি সি বার, এ, এই যে এ থেকে একটা, এ থেকে একটা দিলাম, এই যে এ থেকে একটা দিলাম, এ বি সি বার, এ থেকে একটা দিলাম। তারপর প্রথমে কি এবার না এ ছিল, এবার বি সি বার, তাহলে এটা দিতে হবে এবার, এটা দিতে হবে এবার থেকে, এই যে এবার, তারপর হচ্ছে বিল, তারপর হচ্ছে যে এই যে সি বার। তো এই তিনটা আবার কোন অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। গুণের কাজ করে কোন গেট, গুণের কাজ করে হচ্ছে এন্ড গেট। ওকে, এই তো হইলো। তারপর তিন নম্বরটা কি, তিন নম্বরটা হচ্ছে যে এ বি বার সি বার, এ বি বার সি বার। তিন নম্বর হচ্ছে এ বি বার সি বার, এ, এই যে এ বি বার সি বার, এ থেকে একটা দিলাম, এ, তারপর হচ্ছে বি বার, বি বার থেকে বের করলাম, তারপর হচ্ছে সি বার। তিনটা কোন অবস্থায় আছে, গুণ অবস্থায়। গুণের কাজ করে কোন গেট, এন্ড গেট। তো এইভাবে বের করলাম। আর সর্বশেষ যেটা, এটা হচ্ছে এ বি সি আই। তো এ থেকে এ থেকে এ থেকে একটা নিলাম, এই যে এ থেকে একটা, তারপর হচ্ছে এই যে বি থেকে একটা, তারপর হচ্ছে এই যে সি থেকে একটা। তো এটা কোন অবস্থায়, তিনটা গুণ অবস্থায়। গুণের কাজ করে কোন গেট, এন্ড গেট। এই যে এখন এই তিনটা, এই চারটা কি আছে, যুগ অবস্থা আছে। চারটা কোন অবস্থা আছে, চারটা কিন্তু আবার কোন অবস্থা আছে, যুগ অবস্থা আছে। চারটা কোন অবস্থায় আছে, যুগ অবস্থায় আছে। চারটা যুগ অবস্থায় আছে। তো চারটাকে এখন আমরা কি করে দিব, যোগ করে দিব। ওকে, চারটাকে এখন আমরা কি করে দিব, টু যোগ করে দিব একসাথে। ওকে, এটা তুমি যেভাবে পারো, তোমার যেভাবে সুবিধা হয় তুমি এইভাবে কি করবা, যোগ করবা। ওকে, তোমার যেভাবে সুবিধা হয় তুমি এইভাবে যোগ করবে। ওকে, তোমার যেভাবে সুবিধা হয়। এই যে অর গেট, অর গেট যুগের কাজ করে কোন গেট, অর গেট। এই যে সবগুলাকে কি করে দিবা, অর গেট করে দিবা। তো আমি ফাংশনটা কি পাইলাম এখানে সর্বশেষ, এটা পাইছি, চারটা পাইছি। কি পাইছি, যে প্রথমে ছিল এবার, এবার, তারপর ছিল যে এবার বিবার সি, এবার বিবার সি আই, প্লাস দ্বিতীয়টা ছিল এ, এবার, এবার বি সি আই বার, প্লাস তৃতীয়টা ছিল এ, এ বি, বি বার, তারপর সি আই বার। আর সর্বশেষ ছিল এ বি সি আই। এই তো এখন আমরা এটা কি বের করছি, এটা, এটা বের করছি কিন্তু এস, এস সমান সমান এত। এখন আমরা সেম ভাবে কি বের করব, সেম ভাবে আমরা বের করব সি। এই যে এইগুলোকে আমি লম্বা করে দেই,
এখানে কিন্তু এটা অনেক লম্বা হয় এগুলা, তো এখানে এগুলা কি করে দিই, একটু বড় করে দিই। ওকে, তোমাদের তো খাতায় থাকবে, তোমরা খাতায় এগুলা একটু বড় করে টানবা। তো আমি আবার এগুলাকে কি করে দিচ্ছি, বড় করে দিচ্ছি। এখান থেকে আমরা এস বের করা শেষ, এবার আমরা কি বের করব, সি আউটপুট যেটা, এটা বের করব, সি আউটপুট যেটা এটা বের করবো এখান থেকে। তো সি আউটপুটের ক্ষেত্রে 4টা ছিল। তো প্রথমে কি ছিল আমরা যদি দেখে নিই, এ এবার বিসি প্রথমে ছিল, এবার বিসি প্রথমে কি, এবার প্রথমে কি, এই প্রথমে কি ছিল, এবার বিসি। তো আমরা এখান থেকে এই যে এটা হচ্ছে এবার, তারপর হচ্ছে এই যে বি, তারপর হচ্ছে সি, এবার এবার বিসি। তো এটা কোন অবস্থায়, তিনটা গুণ অবস্থায়, গুণের কাজ করে কোন গেট, এন্ড গেট। তারপর এবার এবার বিসি দিলাম, এবার বিসি দিলাম, তারপর হচ্ছে এ বিবার সি, এ বিবার সি, এ এ বিবার সি, তারপর দিলাম এ বিবার, এ বিবার, তারপর হচ্ছে সি, এ বিবার সি। তো এটা কোন গেট, এন্ড গেট। কারণ তিনটা কোন অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তিনটা কোন অবস্থা আছে, গুণ অবস্থা আছে, এই তো দিলাম। তারপর তারপর কোনটা, তারপর হচ্ছে এ বি সি বার, এ বি সি বার, তারপর হচ্ছে এ বি সি বার। এই যে এ থেকে একটা দিলাম এ, তারপর হচ্ছে এই যে বি থেকে একটা দিলাম এ বি, তারপর হচ্ছে সি বার, এ বি সি বার, এ বি সি বার। এই তো এটা সর্বশেষ কি ছিল, এ বি সি। তো এ থেকে একটা, এই যে এ থেকে একটা, তারপর হচ্ছে যে যে বি থেকে একটা, তারপর হচ্ছে এই যে সি থেকে একটা। তো তিনটা পুনর্ব্যবস্থা আছে, গুণ, গুণের কাজ করে কোন গেট, এন্ড গেট। ওকে, তোমরা এখন সবগুলাকে আবার কি করে দিব, একসাথে যোগ করে দিব, সবগুলাকে একসাথে কি করে দিব, যোগ করে দিব। তো যুগের কাজ করে কোন গেট, যুগের কাজ করে হচ্ছে অর গেট, যুগের কাজ করে কোন গেট, অর গেট। তো সবগুলো একসাথে কি করে দিব, যোগ করে দিব, সবগুলো একসাথে কি করে দিব, যোগ করে দিব, সবগুলো একসাথে কি করে দিব, যোগ করে দিব। যুগের কাজ করে কোন গেট, অর গেট, যুগের কাজ করে কোন গেট, অর গেট। এই যে যোগ করে দিলাম। তো একটা আমরা কি পাইলাম, ক্যারি আউটপুট। তো ক্যারি আউটপুটে কি পাইলাম আমরা, এগুলা চাইলে লিখে দিতে পারো। প্রথমটা কি পাইছি, এই যে এই কোথায়, প্রথমে পাইছি যে বিবার, কোথায় থেকে টানলাম, প্রথমে কি বিবার ছিল, না এবার, প্রথমে এবার ছিল, এই যে এবার বি সি, প্রথমে কি ছিল, এই যে এবার বিসি, প্রথমে কি ছিল, প্রথমে ছিল এবার বি সি, তারপর ছিল সিআই আর কি, তারপর ছিল এ বি বার সি আই, তারপর প্লাস এ এ বি সি আই বার, সর্বশেষ ছিল এ বি সি আই। এই তো এটা হয়ে গেল। তো আমরা কি করলাম, যে যে ফুল এডারটা আমরা কি করলাম, মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করছি। আমি কিন্তু এখানে এন্ড এবং অর গেট ইউজ করছি, কি তিনটা গেট কিন্তু আমরা এখানে ইউজ করছি। কোন কোন গেট, একটা হচ্ছে এন্ড গেট, যে এন্ড গেট, একটা হচ্ছে নট গেট, আর একটা হচ্ছে অর গেট। এই যে এটা হচ্ছে নট গেট, এটা হচ্ছে এন্ড গেট, আর এটা হচ্ছে অর গেট। তো আমরা মৌলিক গেট দ্বারা সবগুলো এই যে ফুল এডারটা কি করলাম, বাস্তবায়ন করলাম। তো এই তো ছিল 3 নম্বরের সমাধান। তো এখন আমরা দেখি 4 নম্বরে কি বলছে, অর্থাৎ গতে কি বলছে আর কি। তো গ নম্বরে কি বলছে, এই যে গ নম্বর, উদ্দীপকের বর্তনীটির একটি ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে, অর্থাৎ এখানে ইনপুট ছিল কয়টা, 3টা। এখন যদি একটা বৃদ্ধি করি তো ইনপুট কয়টা হবে, 4টা হবে। বৃদ্ধি করলে নতুন যে বর্তনী পাওয়া যাবে, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে। ন্যান্ড গেট অর্থাৎ এই যে ন্যান্ড গেটের সিম্বল হচ্ছে এরকম, প্রথমে গুণ করবে তারপর ডট করবে। তো ন্যান্ড গেট দ্বারা আমরা বাস্তবায়ন করবো যদি এই ফুল এডারের যদি একটা ইনপুট বৃদ্ধি করা হয়। তো এটা সমাধানটা আমরা দেখি নিয়ে। তো এই যে দীপকের বর্তনীটির একটি ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে যে নতুন বর্তনীটি পাওয়া যাবে, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে দেখানো হলো। দীপকের বর্তনীটি হবে 4 টু 2 লাইন। সাপোজ এই যে এখানে ছিল, এই যে তুমি এই বক্সটা চাইলে তুমি একে দিতে পারো। এটা হচ্ছে 4 × 2, অর্থাৎ 1 2 3 4, আউটপুট হচ্ছে 2 1 2। আর এখানে লিখে দিতে পারো যে এনকোডার। এটা কি একটা এনকোডার, এন সি ও ডি ই আর, এনকোডার। কারণ আমরা জানি
ইনপুট যদি 4টা হয় আর আউটপুট যদি 2টা হয় তাহলে তো এটা একটা কি এনকোডার বলা যায়, এনকোডার বলা যায়। তো 4 লাইন, যা আবার 4x2 লাইন নামেও পরিচিত। তো 4 লাইন থেকে 4 লাইন এনকোডারের সত্যক সারণী। এই যে এখানে প্রথমে আমরা কি দিছি, সত্যক সারণীর ক্ষেত্রে ইনপুট ইনপুট দিছি, তারপর কি আউটপুট। তো ইনপুট কি দিব এখানে, ইনপুট দিব প্রথমে এই যে D0, তারপর দিব D1, তারপর দিব D2, তারপর দিব D3, আর এখানে দিব যে এ অথবা বি আউটপুট। আউটপুট গুলাকে আমরা এ বি দিব। তারপর এখানে কি করব, এই যে প্রথম কলামে 1, দ্বিতীয় ঘরে দ্বিতীয় কলামে 1, তৃতীয় ঘরে তৃতীয় কলামে 1, চতুর্থ ঘরে চতুর্থ কলামে 1, বাকি সবগুলা কি 0 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 0। এখানে 1 হবে এইখানে, কারণ এখানে এই যে এখানে দিছি প্রথম কলামে 0, প্রথম লাইনের প্রথম গড়ে 1, দ্বিতীয় লাইনের দ্বিতীয় গড়ে 1, তৃতীয় গড়ে তারপর চতুর্থ গড়ে, এরকম 1 হইলো। অথবা তুমি চাইলে এই যে এই এই যে এইভাবে মনে রাখতে পারো, এইভাবে হবে 1, অর্থাৎ এই যে দাগ বরাবর সবগুলো কি হবে 1 হবে। তো এটা কি হবে 0। এখন আমরা আউটপুট এ বি। তো আমরা জানি যে এই যে 2n, এখানে আউটপুট সংখ্যা হচ্ছে 2, তো 2 × 2 = 4। তো পরের ক্ষেত্রে কি হয়, সর্বশেষ চলক আমার কি বি। এখানে দিব আমরা একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপর হচ্ছে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। তো আমরা এখন লিখবো, কি লিখবো, এখানে লিখবো যে সত্যক সারণী হতে পাই, সত্যক সারণী হতে পাই। এখানে লিখবো যে সত্যক সারণী হতে পাই, সত্যক সারণী সারণী হতে পাই, সত্যক সারণী হতে পাই। এখানে তুমি চাইলে লিখে দিতে পারো যে এনকোডারের সত্যক সারণী বা সত্যক সারণী। এই বক্সের নিচে তুমি লিখে দিতে পারো সত্যক সারণী। সত্যক সারণী লিখলা, সত্যক সারণী হতে পাই এই যে এ সমান সমান কি পাই, আবার বি সমান সমান কি পাই, এটা লিখে দিব। তো এর কোন ঘরে 1 আছে, এখানে 1 আছে। ওকে, এর এখানে 1 আছে, এখন 1 বরাবর কোন ঘরে আবার 1 আছে, এই যে ডি, এখানে কি আছে D2, এটা পাইলাম আমরা D2। তো এরপর সেম গড়ে আর কোথায় 1 আছে, নাই 1 নাই, অর্থাৎ আমাদের দ্বিতীয় রতে যাইতে হবে। দ্বিতীয় রতে 1 আছে এই যে এখানে, আর এখানে ইনপুটের ক্ষেত্রে 1 আছে শুধু ডি চিত্রে। তো দ্বিতীয় রতে গেলে আমরা কি করি, যোগ করি, সেম রতে গুণ আর ভিন্ন রতে কি হয়, যোগ হয়। তো এটা হবে D3। এই যে, তো বি বি ক্ষেত্রে আবার সেম, এই যে 1 আছে এখানে, তো 1 আছে কোন ঘরে D1, এখানে আছে হচ্ছে D1 D1 প্লাস, আর এখানে আছে 1, এখানে আছে D3 এগুলো পাইলাম। এখন কি বলছে, কোন গেট দ্বারা বাস্তবায়ন করার জন্য বলছে, যে নেন গেট দ্বারা বাস্তবায়ন। কিন্তু আমার তো এটা এই যে অর গেট চলে আসছে। তো নেন গেট কি কাজ করে, নেন গেট হচ্ছে গুণ এবং নটে কাজ করে। এই যে প্রথমে কি করবে, নেন গেট প্রথমে কি করে, এই যে একটা ইনপুট প্রথমে গুণ করবে, গুণ করে কি করবে, নোট করবে। তো এখানে এই যে প্লাস রাখা যাবে না, তো এখন আমরা কি লিখবো, যে প্লাস যেহেতু রাখা যাবে না, তো আমরা এখন এখানে লিখতে পারি যে নেম গেট দিয়ে বাস্তবায়ন করা হলো এদেরকে, বা এবি কে নেম গেট দ্বারা বাস্তবায়ন করা হলো। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে এ সমান সমান কি পাইলাম, এখানে একটা লিখে দিবা যে নেন গেট দ্বারা বাস্তবায়ন করা হলো, নেন গেট দ্বারা বাস্তবায়ন করা হলো। তো এ সমান সমান আমরা কি পাইছি, এই যে এ সমান সমান কি পাইছি, যে কি পাই দাও, D2 প্লাস D3, D2 প্লাস D3। তো দুইটা টার্ম দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। তারপর এই যে নিচের ডিমর্গানটা ভাঙবো না। তো ডিমর্গান ভাঙলে আমরা জানি এই যে যোগ থাকলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তো D2 ইন্টু ইন্টু হয়ে যাবে D3, তারপর বার আর এই যে সম্পূর্ণ বার। তো এই তো হয়ে গেলে, এখন আমার কি হয়ে গেছে, এই যে নট আর এন্ড হয়ে গেছে, সমস্যা নেই। তো তারপর সেম একইভাবে বি সমান সমান কি পাইছি, D1 প্লাস D3। তারপর ডিমর্গান দুইটা টার্ম দিলে কোনো চেঞ্জ হয় না,
আমরা মিলাইবার জন্য দুইটা টান দিলাম। তারপর এই যে এই নিচের ডিমর্গানটা ভাঙবো এইটা, তো ডিমর্গান ভাঙিয়ে আমরা জানি যোগ থাকলে কি হয়, গুণ হয়। এটা হবে D1 ইন্টু D3, তার উপরে বার যেহেতু ভাঙছি আর সম্পূর্ণটা উপর হোল বার। এখন কিন্তু আমার NAND গেট দ্বারা ইজিলি বাস্তবায়ন করতে পারবো। তো এখানে আমার চলক কয়টা, চলক হচ্ছে দুইটা, D1 D2 D3, না তিনটা, একটা হচ্ছে D1 D2 D3। ওকে, D1 D2 D3 তিনটা। তো আমি এখন এই চলকগুলো টানবো। ওকে, তো আমার কি কি আছে, আমার এই যে একটা টানলাম, এটা আমি দিয়েই যে D1, তারপর হচ্ছে D2, তারপর হচ্ছে D, তারপর হচ্ছে D3, তারপর হচ্ছে D3। তো প্রথমে যদি আমি এ করতে চাই, তো এই যে এটা যদি করতে চাই তাহলে ডি নট আছে, তো ডি নট, D1, D1 কি আছে, একটা নট আছে। তো আমি যদি এখানে লক্ষ্য করি যে প্রতিটাই ডি নট আছে, D2 নট আছে, তারপর D3 নট আছে, D1 নট আছে, D3 আবার নট আছে। তো তার মানে প্রতিটার কি আছে, নট আছে। তো প্রতিটা নট কি করব, আমরা বের করে দিই। তো কিভাবে বের করব, কোন গেট ইউজ করে বের করব, NAND গেট, অন্য কোনো গেট ইউজ করা যাবে না। তো NAND গেট কিসে কাজ করে, প্রথমে কি করবে, এই যে গুণ করবে, গুণ করে কি করবে, এই যে নট করবে। তো আমার এই যে এটা কি বের হইলো, এটা কিন্তু আমার এই যে D1 বার বের হইলো। তারপর আবার D2 বার বের করার জন্য সেম ভাবে প্রথমে গুণ তারপর নট, এই যেটা হয়ে গেল কি D2 নট। তারপর কি এই সেম ভাবে একইভাবে D3 বার করব। তো প্রথমে কি করবে, গুণ করবে, প্রথমে গুণ করবে তারপর নট করবে। তো এটা যেটা পাইলাম এটা হচ্ছে D3 বার, D3 বার। তো প্রথমটা অবস্থা কি, ডি ডি বার, টু, D2 বার ইন্টু D3 বার, তো D2, এই যে D2 বার ইন্টু D3 বার, D3 বার। আর সম্পূর্ণটা আবার কি আছে, আবার কি আছে, এই যে নট আছে। তো এটা আমরা কি পাইলাম, এই যে এটা পাইছি হচ্ছে এই যে D2 বার ইন্টু D3 বার, তারপর হোল বার। তারপর এটা এটা কি, এটা পাইলাম আমরা এ। তারপর বিটা কি পাইলাম, D1 বার। তো D1 বার থেকে এই যে এগুলাকে একটু বড় করে দেই, তোমাদের তো খাতায় লাগবা, সুবিধা হবে, সমস্যা নেই, আমার হয়তো একটু প্রবলেম হয়ে গেছে। তো প্রথমটা কি পাইলাম যে ডি D1 বার, D1 বার কোথায়, এই যে এখান থেকে D1 বার, তারপর হচ্ছে D3 বার, D3 বার। তো দুইটা গুণ অবস্থায় আসলো, গুণ অবস্থায় ছিল গুণ, তারপর কি নট, এই যেটা এই যে এখানে D1 নট, এই যে D1 নট থেকে একটা দিলাম, তারপর D3 নট গুণ অবস্থায় আছে, দুইটা গুণ করলাম, তারপর সম্পূর্ণটা আবার কি নট আছে, এর জন্য নট দিলাম। তো আমরা এটা কি পাইছি, এটা পাইছি যে এইটা পাইলাম, এটা পাইলাম D1 নট ইন্টু D3 নট, তারপর অল নট, এটা পাইলাম আমরা বি। এই তো ছিল বোর্ড, এই তো ছিল সম্পূর্ণ সমাধান। এই তো রাজশাহী বোর্ডের সম্পূর্ণ সমাধান ছিল। প্রশ্ন 6, একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা প্রথমে উদ্দীপক পড়ব, তারপর উদ্দীপক থেকে আনসার দেওয়ার চেষ্টা করব। তো উদ্দীপক কি বলছে, শিক্ষক ক্লাসে 4th অধ্যায়ের টেবিল তৈরির আলোচনা শেষে অপুকে ব্রাউজারের চিত্রের ন্যায় ফলাফল দিয়ে এমন একটি ওয়েব পেজ তৈরি করতে বললেন, যেখানে টেবিলের যেখানে টাইটেলে অপুস পেজ, টাইটেলে কি থাকবে, অপুস পেজ লেখাটি প্রদর্শিত হবে। অপু ওয়েব পেজটি তৈরি করে হোস্টিং করলো, কিন্তু নির্দিষ্ট সময় পরে ওয়েব পেজটি কোনো স্থানে দেখা যাচ্ছে না। আচ্ছা, অপু যে পেজটা তৈরি করছিল এটা কি পাবলিশ করছিল মনে হয়, কিন্তু নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর কি আর এটা দেখাই দিচ্ছে না। কারণ আমরা জানি যে প্রতি একটা মেয়াদ শেষ হলে আমাদেরকে কি করতে হয়, আবার কি করতে হয়, পুনরায় রেজিস্ট্রেশন বা ডোমেইন নেম পারচেজ করতে হয়। ডোমেইন নেম অ্যাকচুয়ালি মানে ওয়েবসাইটটা রানিং রাখার জন্য কিছু টাকা পে করতে হয় আর কি। তো এটা ও করে নাই মনে হয়, যার কারণে আর দেখা যাইতেছে না। অনেকটা আমাদের বাসা বাড়ির বিলের মতো, যে কারেন্ট বিল আমরা কি করি, শেষ হওয়ার সাথে সাথে রানিং রাখার জন্য কারেন্ট বিল আবার কি করি, পরিশোধ করি। তো
তো ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম, যখন আপনি হোস্টিং এবং ডোমেইন নিয়ে একটা ওয়েবসাইট পাবলিশ করবেন তখন আপনাকে এই কার্যক্রম ফলো করতে হবে। সাধারণত মেয়াদ 1 বছর 6 মাস মেয়াদি হয়ে থাকে। তারপর আপনাকে কি করতে হয়, পুনরায় কিনতে হয়। তো এখানে একটা দেখতে পাচ্ছি আমরা একটা টেবিল দেওয়া, এই যে টেবিল। তো এখানে বলছে যে কি শর্ত কি, পিপিলিকা লিস্ট আকারে, এই যে এখানে আছে পিপিলিকা, আর এটা লিস্ট আকারে এবং হাইপার লিঙ্ক করা থাকবে, অর্থাৎ লিঙ্ক আকারে থাকবে। তো টেবিলটা যদি ব্রেকডাউন করি আমরা, টেবিল ট্যাগের জন্য তো প্রথমে একটা টেবিল ট্যাগ নিতে হবে, টেবিলের জন্য টেবিল ট্যাগ নিতে হবে। তারপর এখানে আছে এটা হচ্ছে একটা র, এই যে এটা একটা র, দুইটা র, তিনটা র, এখানে র আছে তিনটা। এই তিনটা র এর ভিতরে এইটা হচ্ছে একটা টিডি, দুইটা টিডি। প্রথম রোতে টিডি হবে দুইটা, এখানে টিডি হবে একটা, তারপর এখানে হবে টিডি হবে তিনটা। তো এখানে টিডি হবে কয়টা, দুইটা, এখানে টিডি হবে কয়টা, তিনটা, আর এখানে তিনটা বলতে একটা হবে আর কি, তিনটাকে আমরা আচ্ছা আমরা সাইজ করব, আর এখানে হবে তিনটা। তো এখানে টেবিলটা ছিল কিন্তু এই যে এইরকম, ওকে, এই যে এরকম। তো এখানে এই যে এই একটা কলামকে, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, তো কল স্পেন হবে এখানে 3। এখানে কল স্পেন কত হবে, কল স্পেন হবে 3। আর এখানে এই যে একটা কলাম আর একটা কলাম আর একটা কলাম, এই যে দুইটা কলামকে একসাথে করছে, তো এখানে হবে কল স্পেন 2, এখানে হবে কল স্পেন 2, এখানে হবে কল স্পেন 3। আর এখানে তো এখানে টিডি নিব একটা, একটা টিডি নিয়ে এটাকে কি করে দিব, কল স্পেন 3 করে দিব। আর এখানে টিডি দুইটা নিব, দুইটার ভিতর প্রথমটাকে আমরা কি করব, কল স্পেন করব 2, আর এটা তো থাকবে ইমেজ। এখানে কি দেখবো, একটা ইমেজ দেখাবো যার ওয়েট হবে 100 পিক্সেল এবং হাইট হবে কত, 40 পিক্সেল। আর এটা এখানে তো আর কি আছে, সুপার স্ক্রিপ্টের কাজ আছে, আমরা বুঝতে পারতেছি। তো এখন দেখি প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্ন বলছে যে HTML এর উপাদান কি। HTML এর উপাদান, HTML এর স্টার্ট ট্যাগ ও ইন ট্যাগ সহ পুরো ট্যাগকে এলিমেন্ট ট্যাগ বলা হয়। এই যে স্টার্ট ট্যাগ, সাপোজ আমি একটা ট্যাগ লিখলাম, পি একটা ট্যাগ, তারপর এখানে মনে করো যে প্যারাগ্রাফ বা এখানে কন্টেন্ট আছে, তারপর এই যে ক্লোজিং পি, ক্লোজিং ক্লোজিং পি। তো এই যে এটা হচ্ছে কন্টেন্ট, এটা এই যে এটা হচ্ছে কি কন্টেন্ট। আর এই যে ওপেনিং ট্যাগ থেকে শুরু করে, এই যে ওপেনিং থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ সম্পূর্ণটাকে একসাথে কি বলা হয়, HTML এর উপাদান বলে, এই কথাটাই বলছে। HTML এর স্টার্ট ট্যাগ, এই যে স্টার্ট ট্যাগ হচ্ছে পি, তারপর স্টার্ট ট্যাগ এবং ইনট্যাগ সহ পুরোটাকে পুরো ট্যাগকে এলিমেন্ট উপাদান বলা হয়। তো 2 নম্বর প্রশ্ন কি বলছে যে ওয়েবসাইটের দুটি অংশ থাকে, ব্যাখ্যা করো। তো প্রতিটা ওয়েবসাইটের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাকএন্ড। ফ্রন্ট এন্ড কোনটা, যেটা আমরা দেখতে পাই, এই যে আমরা কোনো ওয়েবসাইটে ঢুকলেই যখন আমরা দেখতে পাই তখন হচ্ছে এই, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। সাপোজ আমি যে এই কোথায় ঢুকবো, সাপোজ আমি ধরি যে amazon.com লিখি, amazon.com লিখি। তো আমি যদি এই যে যাই, তো এই যে যা আমি দেখতে পাইতেছি, এই যে এখানে যে আমি যা দেখবো, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ওকে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আরেকটা কি, আরেকটা হচ্ছে এই যে ব্যাক এন্ড কি, ব্যাক এন্ডটা হচ্ছে এই যে আমি যদি এখানে ক্লিক করি, ফাংশনালিটির কাজ। এই যে আমি যদি এখানে অ্যাড কার্ড করি, তারপর আমাকে কি করবে, যে ডাইনামিক্যালি যে সিস্টেমটা আর কি পরিবর্তন হয়, এটা হচ্ছে ব্যাকএন্ডের কাজ। ব্যাকএন্ডের কাজ সাধারণত ফাংশনালিটি হয়ে থাকে, আর স্ট্যাটিস্টিক্স আর চেঞ্জ হয় না। তো এখানে কি বলছে দেখি একটু, ওকে, এই যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ওয়েবসাইটে সাধারণত দুটি অংশ থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড হচ্ছে কি, এটি হচ্ছে ওয়েবসাইটের দৃশ্যমান অংশ যা ব্যবহারকারী সরাসরি দেখে ব্যবহার করেন। এখানে টেক্সট, ইমেজ, বাটন, মেনু, ফর্ম ইত্যাদি থাকে। এটি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে তৈরি করা। এই যে ওয়েবসাইটের 3টা ফান্ডামেন্টাল কোর কনসেপ্ট হচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। এই 3টা ছাড়া ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট সম্ভব না। তারপর 2 নম্বর, লাস্টটা কি বলছে যে উদাহরণস্বরূপ ফেসবুক বা গুগল খোলার সময় খোলায় যা দৃশ্যমান হয় সেটি ফ্রন্ট এন্ড আছে। তারপর হচ্ছে ব্যাকএন্ড, এটি ওয়েবসাইটের অভ্যন্তরীণ অংশ যা ব্যবহারকারী সরাসরি দেখতে পান না, যেটা আমরা সরাসরি দেখতে পাই না, অর্থাৎ ব্যাকএন্ডে যে কাজ হয়। ব্যাকএন্ডে কিন্তু অনেক ফাংশনালিটির কাজ থাকে, আর ব্যাকএন্ড হচ্ছে অনেক জটিল। ফ্রন্ট এন্ডটা সবাই শিখতে পারে ইজিলি, কিন্তু ব্যাকএন্ডটা সবাই শিখতে পারে না। সবাই শিখতে পারে না বলতে আর কি, একটু কঠিন তুলনামূলক ফ্রন্ট এন্ড থেকে। কিন্তু যারা লজিক ভালো বোঝে তাদের জন্য ব্যাকএন্ড খুব ইজি। তারপর 2 নম্বরটা কি বলছে যে এই অংশ ডাটা সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণে কাজ করে। তারপর 3 নম্বর, এটি সার্ভার, ডাটাবেস এবং ব্যবসায়িক লজিক নিয়ে গঠিত। এই যে লজিক নিয়ে গঠিত, এটি তৈরিতে প্রোগ্রামিং ভাষা PHP, পাইথন, নোড.js, জাভা ইত্যাদি ব্যবহার করা হয়। এই যে নোড.js হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট জানলে নোড.js পড়া অনেক শেখা অনেক সহজ। নোড.js দিয়ে কি করা হয়, ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করা হয়। তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজ কোনটা, 3টা, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং ব্যাকএন্ড
ল্যাঙ্গুয়েজের জন্য, ব্যাকএন্ডের জন্য ল্যাঙ্গুয়েজ কয়টা? এই যে কয়েকটা দেওয়া আছে, পিএইচপি, পাইথন, নোড.জেএস, জাভা, এগুলো হচ্ছে ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ। উদাহরণস্বরূপ আমরা ফর্ম পূরণ করলে সেই তথ্য কোথায় যাবে, কিভাবে সংরক্ষিত হবে, এইসব ব্যাকএন্ডে ঘটে। সহজভাবে বলা যায় ব্যাকএন্ড হলো ওয়েবসাইটের অন্তর্নিহিত কার্যাবলী। যা আশা করি ফ্রন্ট এন্ড এবং ব্যাকএন্ড বুঝতে পারতেছি। ফ্রন্ট এন্ড হচ্ছে আমরা কোনো ওয়েব পেজে ঢুকলে যা দেখতে পাই তা হচ্ছে ফ্রন্ট এন্ড, আর ব্যাকএন্ড হচ্ছে ভিতরে যেগুলো থাকে যা ব্যবহারকারী দেখতে পারে না। এরপর 3 নম্বর প্রশ্ন কি বলছে, উদ্দীপকের ন্যায় আউটপুট পেতে প্রয়োজনীয় HTML কোড লিখো। তো HTML এর টেবিলটা তো আমি বুঝাইলাম। তো এখন আমরা সরাসরি কি আমরা কোডে চলে যাব। ওকে, কোডে চলে যাই। তো আবার যদি বলি যে এখানে টিআর হবে কয়টা, টিআর হবে 3টা। তারপর প্রথম টিআর এর মধ্যে টিডি হবে 2টা, এখানে টিডি হবে 1টা, তারপর এখানে আমরা কল স্পেস করবো 3, তারপর শেষের টিআর এর ভিতর টিডি হবে 3টা, আর এগুলো আমরা ব্ল্যাঙ্ক রাখবো। তো আর এখানে একটা প্রথম টিআর এ একটা কি বলছে, এই যে পিপি লেখা হবে লিস্ট আকারে এবং লিঙ্ক আকারে থাকতে হবে। তো আমরা প্রথমে কি করব, একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে গিয়ে লিখবো, আমি মজিলা ফায়ারফক্স ওপেন করতেছি, লিখবো যে কি রান HTML ইন অনলাইন, রান HTML ইন অনলাইন। আমরা আগে প্রথমে কি দেখবো, প্র্যাকটিক্যাল দেখবো। প্র্যাকটিক্যাল দেখার পর কি করব, এই যে আমরা এখান থেকে কপি করে আমাদের কোড লিখে দিব খাতায়। আমার তো কি দরকার নাই, আমার যে CSS দরকার নাই, জাভাস্ক্রিপ্টের দরকার নাই, আবার আমার এই যে এইগুলা দরকার নাই। কমেন্টগুলো আমি ডিলিট করে দেই, এই যে কমেন্টগুলো ডিলিট করে দিলাম। তারপর এই যে এইগুলা টাইটেল রাখবো আমি, কারণ টাইটেলে অপুজ হোম পেজ লিখবো। আর একদম ফ্রেশ একটা এগুলো আমি কেটে দেই। তাই এই যে একদম ফ্রেশ। আর এখানে কি হবে, অপুস ওয়েব পেজ, APU অপুস ওয়েব পেজ। ওকে, তারপর টেবিল তৈরি করার জন্য আমাদের কি কোন ট্যাগ নিতে হবে, এই যে টেবিল ট্যাগ নিতে হবে। টেবিল ট্যাগের ভিতর কি দুইটা অ্যাট্রিবিউট দিতে হবে। একটা হচ্ছে বর্ডার, কি দিব, বর্ডার দিব আমরা 0, তারপর দিব সেল স্পেসিং দিব কত, সেল স্পেসিং দিব বর্ডার 1 দিব, সেল স্পেসিং দিব 0, সেল স্পেসিং 0। আর বর্ডার হবে 1। তারপর হচ্ছে ক্লোজিং টেবিল। আচ্ছা, আমি বর্ডার 0 দিয়ে দিচ্ছি, বর্ডার 0 না, বর্ডার হবে 1। তারপর আমরা যদি দেখতে পাই কয়টা টিআর বলছিলাম, 3টা। তো 3টা টিআর নিয়ে নেই, একটা নিলাম ক্লোজিং টিআর, তারপর আরেকটা নেই টিআর, তারপর হচ্ছে ক্লোজিং টিআর, 2টা নিলাম। তারপর আরেকটা নিয়ে নেই টিআর, তারপর হচ্ছে টিআর নিলাম, তারপর হচ্ছে এই যে ক্লোজিং টিআর। এই যে 3টা টিআর নেওয়া শেষ। তো প্রথম টিআরে টিডি কয়টা ছিল, 2টা, একটা ইমেজের জন্য, একটা পিপিলিকা হাইপারলিংকের জন্য। তো প্রথমে আমরা দিব কি টিডি, তারপর হচ্ছে ক্লোজিং টিডি, তারপর একটা টিডি, তারপর এই টিডিতে কি ছিল, একটা ইমেজ ছিল। তো ইমেজটা দিয়ে দেই। ইমেজের জন্য কি নিব, ইমেজ ট্যাগ নিব। এই যে ইমেজ ট্যাগ আইএমজি, তারপর এসআরসি, বাধ্যতামূলক একটা অ্যাট্রিবিউট এসআরসির ভিতর বলে দিব কি ডট জেপিজি ছিল জানি আমাদের, ম্যাপ ডট জেপিজি। তো এখানে আমরা বলে দিব কি ম্যাপ ডট জেপিজি, ম্যাপ ডট জেপিজি। এটা একটা ডেমো, এটা দেখাবে না। তারপর এটা ওয়েট কত ছিল, WIDT ওয়েট ছিল এই যে 100, এবং HEIGHT হাইট ছিল 40। তারপর দেখি আর কি আছে, ইমেজে আর তো কিছু নাই। তো ইমেজের কাজ শেষ। তো আমরা কি করে দিব, এই যে সেলফ ক্লোজিং। ওকে, ইমেজটা এই যে এখানে ইমেজের একটা আসছে, কিন্তু প্রথম টিডিতে আমরা কিছু দেই নাই। প্রথম টিডিতে কি বলছিলাম যে এই যে এটা কি আকারে থাকবে, লিস্ট আকারে থাকবে। তো লিস্ট আকারের জন্য আমরা কি ইউজ করব, এই টিডি এর ভিতরে প্রথমে আমরা দিব হচ্ছে অর্ডার লিস্ট। তো ও এল ওয়েল এর পর কি এটা কি আকারে থাকবে বলছি, লিঙ্ক আকারে থাকবে। ওয়েল এর ভিতরে কি দিতে হবে, এলআই দিতে হবে। তারপর লিঙ্ক আকারে যেহেতু থাকবে এইচ রেফ, তারপর হচ্ছে এইচ রেফ, তারপর হচ্ছে এখানে এই যে লিঙ্ক দিতে হবে, এই যে HTTPS, তারপর হচ্ছে www HTTPS, তারপর হচ্ছে www ডট, তারপর হচ্ছে pipilika.com। ওকে, তো এই তো এখন আমরা এখানে লিখে দিব কি, এই যে পি পি লি পিপিলিকা পিপিলিকা.com ছিল না, পিপিলিকা ছিল, শুধু পিপিলিকা ছিল, ওকে। তারপর কি ভুল করলাম, এখনো পিপিলিকা দেখাইতেছে না কেন। আচ্ছা, আমরা পিপিলিকা লিখি, পিপিলিকা তারপর হচ্ছে আমরা কি ক্লোজ করব, এটাকে ক্লোজ করব। প্রথমে এটা ক্লোজ করে দিলাম।
তারপর ক্লিক ক্লোজ করব, তারপর হচ্ছে এল আই ক্লোজ করব, তারপর ক্লিক ক্লোজ করব, তারপর হচ্ছে ও এল ক্লোজ করব, ক্লোজিং ও এল। পিপিলিকা স্পেলিং তো পিপিলিকা দেখাইতেছে না কেন? পিপিলিকা ও এল এল আই তারপর এ এইচ রেফ দিলাম তো। টি আর টি ডি সেল স্পেসি বর্ডার 1 সেল স্পেসিং 0। একটু ছোট করে দেখি, কই দেখাইলো না তো। টিডি ওকে, আমি এই যে এইখানে সরি এখানে এই যে ইমেজের টিডিটা ক্লোজ করি নাই, তো ইমেজের টিডিটা ক্লোজ করে দেখি কি দেখায় হয়তো বা। আচ্ছা, ইমেজের টিডিটা ক্লোজ করলাম, বাট এখানে স্টিল কি দেখা যাচ্ছে, ইমেজ ইমেজ এসআরসি মেড ওয়েট। এই যে এখানে এক্সট্রা একটা কি চলে আসছে, এটা তো না না এটা তো ঠিক আছে। তারপর হচ্ছে ইমেজ এসআরসি ওয়েট WIDTH ওয়েট 100 হাইট, এটা ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। এখানে কোনো ভুল করলাম কিনা এটা টিডি দিলাম। pipilika.com পিপিলিকা https। ওকে, এখানে কি লেখা আছে? শুধু pipilika.com ahref https। আচ্ছা, এটা ইয়া করে নাই, এই যে এখানে ডবল কোটেশন বা কোটেশন এখানে ক্লোজ করে নাই। এই যে এখন আসছে এই যে এখানে। তো এই যে প্র্যাকটিক্যাল করার ফায়দা, এটা কোন জায়গায় ভুল হইতেছে এটা আমরা দেখতে পাইতেছি। এই যে সব আমাদের হয়ে গেছে, প্রথম ইয়া হয়ে গেছে, আমাদের টিআর কমপ্লিট হয়ে গেছে। এই যে পিপিলিকাটা লিঙ্ক আকারে আছে, আর লিঙ্ক আকারে থাকলে তো আমরা জানি ব্লু দেখায়। আর এই যে ইমেজ, এখানে একটা ইমেজ আসবে যদি একটা ডেমো, তাই যে ইমেজের হাইট কত হবে 39 পিক্সেল এবং ওয়েট কত হবে 100 পিক্সেল। তারপর দ্বিতীয় টিআরে কি, ওয়েলকাম। টিআরে কি নিব, একটাই টিডি, একটাই টিডি আছে। টিডি নিয়ে দেখি কি হয়। টিডি 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 নিয়ে কি দিব, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তারপর হচ্ছে ক্লোজিং ক্লোজিং টিডি। এখন এখানে আমরা এখানে কি ইউজ করবো বলছিলাম, এই যে কল স্পেন কত, কল স্পেন 3। আর এটাকে অ্যালাইন করে দিব কি, ALIGN অ্যালাইন কি করে দিব, এই যে সেন্টার, অ্যালাইন সেন্টার করে দিলাম, সেন্টারে চলে গেল। ওকে, এখন সর্বশেষ কি, সর্বশেষ হচ্ছে যে সর্বশেষ টিআরে আমরা কি দিব, সর্বশেষ টিআরে আমরা টিডি দিব কয়টা, 3টা। এই যে টিডি, প্রথম টিডিতে হচ্ছে এই যে এ সুপার স্ক্রিপ্ট ছিল, এস ইউ পি, তারপর হচ্ছে বি, এস ইউ পি, তারপর হচ্ছে এস ইউ পি, তারপর হচ্ছে এই যে সি, তারপর হচ্ছে ক্লোজিং এস ইউ পি, তারপর হচ্ছে ক্লোজিং এস ইউ পি, তারপর হচ্ছে এই যে ক্লোজিং টি ডি, ক্লোজিং টি ডি। এখন এখানে আমি ভুল করছি, এস ইউ পি এই যে এটা ইয়া করে নাই, এই যে হয়েছে। এখন এই যে ABC আর এটারও অ্যালাইন কি করে দিব, অ্যালাইন করে দিব সেন্টার, ALIGN অ্যালাইন করে দিব কি, সেন্টার, CNTR সেন্টার, অ্যালাইন সেন্টার করে দিলাম। এখন হচ্ছে এই যে এখানে আরো টিডি কয়টা দরকার, আমার টিডি দরকার 3টা। এই যে টিডি টিডি, তারপর হচ্ছে ক্লোজিং টিডি, তারপর হচ্ছে টিডি, তারপর হচ্ছে ক্লোজিং টিডি। ওকে, তো এখানে আমাদের খালি রাখার জন্য আমরা কি দিব, খালি রাখার জন্য আমরা দিব and এন বি এস পি, অর্থাৎ নন ব্রেক স্পেস, নন ব্রেক স্পেস। তারপর একটা আমরা কি দিব, এন বি and NBSP, NBSP হবে, NB N NBSP NBSP, এই তো হয়ে গেল NBSP। এখন সমস্যা হয়েছে, সমস্যা হয়েছে যে এখানে আমরা এই যে আগে বলছিলাম টেবিল যখন ব্যাখ্যা করি তখন এই যে এইটা তো কল স্পেন 3 নিছে, এটা কল স্পেন 3 নিছে, কারণ এই যে একটা দুইটা তিনটা, এই যে 1 2 3 তিনটাকে একসাথে করছে। আর এই টেবিলটা এখানে এই যে এই টিআর পিপিলিকার যেখানে দিছে, এখানে আমরা কল স্পেন কত ইউজ করব, কল স্পেন 2 ইউজ করব। এই যে এইখানে ইউজ করব সি হলো কল স্পেন, কল স্পেন কল স্পেন 2। এই যে এখন কিন্তু আমার একদম ইয়ার মতো হয়েছে, আমার আউটপুট যেরকম হওয়ার কথা এরকম হয়েছে। যদিও ওকে, ঠিক আছে। এখন আবার কোন জায়গায় জানি ক্লিক পড়ে গেল, কোন জায়গায়, এই যে এখান থেকে এনএসবিটা নাই হয়ে গেছে, এখানে একটা এনএসবি দিয়ে দিই, এন বি
এন বি, ওকে এনবিএসপি হবে, বি এনবিএসপি। আর এখানে কি বলছিলাম যে কল স্পেন, এটা কিভাবে জানি আমি হাত লেগে আন্ডু হয়ে গেছে। কল স্পেন কত দিব, এখানে 2 দিব। এই তো হয়ে গেছে আমাদের রেজাল্ট। তো এই তো ছিল কোড। তো এবার আমরা কি করব, এই যে এগুলাকে কি করবো, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করব, তারপর কি করব, পেস্ট করে আমরা আমাদের খাতায় লিখে দিব। ওকে, তাহলে আমি দিব কি কন্ট্রোল এ কন্ট্রোল সি, তারপর আমরা এই যে এখানে আমরা কি করে দিব, কোডটা লিখে দিব। তোমরা তো অবশ্যই খাতায় লিখবা। তো খাতায় আমি এখানে পেস্ট করে দিলাম। তো এই তো হয়ে গেল। ওকে, তো এখন আশা করি তোমরা সম্পূর্ণ টেবিলটা বুঝতে পেরেছো। তো এখন আমরা 4 নম্বর প্রশ্ন কি বলছে যদি দেখি। 4 নম্বর প্রশ্ন বলছে যে নির্দিষ্ট সময় পর ওয়েব পেজটি দেখা না যাওয়ার সমস্যা সমাধানের উপায় বিশ্লেষণ করো। এই যে সমস্যা ছিল, এখন এভাবে কি করে সমাধান করার উপায় বিশ্লেষণ করতে হবে। তো এই যে সমস্যা সমাধান। তারপর হচ্ছে উদ্দীপক অপু ওয়েবসাইটটি সার্ভারে হোস্টিং করলে, সার্ভারে হোস্টিং করছে কারণ সবাই দেখতে পাইতেছে ওয়েবসাইটটি নির্দিষ্ট সময় পর কোনো স্থানে দেখা যাচ্ছে না। এই সমস্যাটি সমাধানের উপায় নিম্ন বিশ্লেষণ করা হলো। হোস্টিং হলো কোনো একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট পাবলিশিং প্রতিষ্ঠানের সার্ভারে ওয়েবসাইট আপলোড করা। ওয়েবসাইট সার্ভার কি একটা বড় কম্পিউটার যেটা কি করে সার্বক্ষণিক চালু থাকে, আপলোড করা। একত্রে প্রতিষ্ঠানটিকে একটি নির্দিষ্ট সময়ের জন্য অর্থ প্রদান করতে হবে। নির্দিষ্ট সময়ের জন্য কি প্রদান করতে, অর্থ প্রদান করতে হবে। যে কোনো ওয়েবসাইট ডিজাইন করার পর ওয়েবসাইটটি একটি নির্ভরযোগ্য সার্ভারে হোস্ট করা প্রয়োজন হয়। আবার হোস্টিং করার জন্য একটি একক বা অদ্বিতীয় আলফানিউমেরিক সম্মিলিত ওয়েব অ্যাড্রেস বা ডোমেইন নেম দরকার হয়। এই যে google.com এটা হচ্ছে একটা ডোমেইন নেম, তারপর facebook.com এটা হচ্ছে একটা ডোমেইন নেম। এই ডোমেইন নেম দিয়ে ওয়েবসাইটটিকে হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠানের সার্ভারে হোস্ট করে পাবলিশ করে। এক্ষেত্রে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়ের জন্য অর্থ প্রদান করতে হয়। যে নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু প্রতিটি ওয়েবসাইট পাবলিশ করার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য ফি প্রদান করতে হয়। নির্দিষ্ট সময়ের পর পর ওয়েবসাইট পাবলিশিং এর জন্য সেবা দানকারী প্রতিষ্ঠানকে পুনরায় নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট অর্থ দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। আদারওয়াইজ কি হবে, ওয়েবসাইট দেখা যাবে না, ওরা কি করবে, সার্ভিস বন্ধ করে দিবে। ওয়াইফাই যেমন আমরা কি করি, বিল পরিশোধ না করলে ওয়াইফাই কি করে, অটো বন্ধ হয়ে যায় বা অফ হয়ে যায়, এরকম আর কি। উদ্দীপকে ফাহিম 3 মাস পর তার ওয়েবসাইটটিকে পুনরায় রেজিস্ট্রেশন না করার কারণে ওয়েবসাইটটি কোনো স্থানে দেখা যাচ্ছে না। এখানে 3 মাস কিনা উল্লেখ নাই মনে হয় উদ্দীপকে, কিন্তু এই যে নির্দিষ্ট মেয়াদ শেষের পর ওয়েবসাইটটি পুনরায় রেজিস্ট্রেশন না করার কারণে কি ওয়েবসাইটটি দেখা যাচ্ছে না। তাই এই সমস্যা সমাধান করতে হবে অর্থের বিনিময়ে পুনরায় ওয়েবসাইট ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে। যে অর্থের বিনিময়ে পুনরায় ওয়েবসাইট ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে। এই তো ছিল রাজশাহী বোর্ডের HTML থেকে 6 নং প্রশ্নের সমাধান। সো দ্যাটস ইট। প্রশ্ন 7, তো এখানে x সমান সমান 45 এবং y সমান সমান 36 দুইটা নাম্বার দেওয়া আছে। তো প্রথম এই সিম্পল একটা উদ্দীপক। তারপর প্রথম প্রশ্ন কি বলছে, টোকেন কি। এই যে টোকেন, সি ভাষায় টোকেন হলো প্রোগ্রামের সবচেয়ে ছোট একক। টোকেন কি, প্রোগ্রামের সবচেয়ে ছোট একক যেগুলো কম্পাইলার দ্বারা চিনে নেওয়া যায়, প্রতিটি সি প্রোগ্রাম বিভিন্ন টোকেন দিয়ে গঠিত। প্রতিটি সি প্রোগ্রাম কি দিয়ে গঠিত, প্রতিটি টোকেন দিয়ে গঠিত। টোকেন হচ্ছে প্রোগ্রামের সবচেয়ে ছোট একক। তারপর হচ্ছে চলকের নামে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, বুঝিয়ে লিখে অবশ্যই ব্যবহার করা যাবে। তো এই যে 2 নম্বর, প্রোগ্রাম প্রোগ্রাম রচনা করতে প্রয়োজনীয় সংখ্যক চলক ঘোষণা করেন এবং তিনি তার ইচ্ছা অনুযায়ী চলকের নামকরণ করতে পারেন না। অর্থাৎ প্রোগ্রামার কি করেন, প্রোগ্রাম রচনা করতে প্রয়োজনীয় সংখ্যক চলক ঘোষণা করেন এবং তার ইচ্ছা মতো নেওয়া যাবে না, কারণ আমরা জানি চলকের নামকরণের কিছু নিয়ম আছে। কারণ চলক ঘোষণা নামকরণের মধ্যে কিছু মৌলিক সীমাবদ্ধতা ও নিয়মকানুন রয়েছে। এসব নিয়মকানুনের মধ্যে একটি হলো কোনো স্পেশাল ক্যারেক্টার, যেমন এই যে আশ্চর্যবোধক, হ্যাশ, পার্সেন্টেজ, এটা তো হচ্ছে পাওয়ার মনে করো। তারপর হচ্ছে অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড, তারপর হচ্ছে অ্যাস্টেরিক, তারপর প্লাস মাইনাস ইত্যাদি ব্যবহার করা যায় না। তবে স্পেশাল ক্যারেক্টার হিসেবে আন্ডারস্কোর এবং ডলার চিহ্ন ব্যবহার করা যায়। যে স্পেশাল ক্যারেক্টার হিসেবে আমরা কি ব্যবহার করতে পারবো, আন্ডারস্কোর এবং ডলার সাইন ব্যবহার করতে পারবো, কিন্তু এগুলো ব্যবহার করতে পারবো না। এই যে ওকে, তো আশা করি তোমরা এই যে চলকের নামে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে কেন বুঝতে পেরেছো। তারপর 3 নম্বর কি বলছে, উদ্দীপকে উল্লেখিত সংখ্যাদ্বয়ের গসাগু নির্ণয়ের জন্য ফ্লোচার্ট তৈরি করা হচ্ছে। গসাগু নির্ণয়ের ফ্লোচার্ট, তো গসাগু নির্ণয়ের ফ্লোচার্ট কত, আচ্ছা আমরা একটু ওকে, গসাগু নির্ণয়ের জন্য আমি প্রথমে এটা একটু ব্যাখ্যা করব। গসাগু কিভাবে, গসাগু নির্ণয়ের জন্য ফ্লোচার্ট তৈরি করার আগে গসাগুটা আমাদেরকে বুঝতে হবে। তো গসাগু, সাপোজ আমি এখানে ছোট সংখ্যা কত, 36, ছোট সংখ্যা হচ্ছে
ছোট সংখ্যা হচ্ছে 36 কে আমরা বড় সংখ্যা দ্বারা ভাগ করব। এই যে তাহলে কতবার যাবে যদি এই যে ছোট সংখ্যাটি কি হবে, সবসময় আমরা কি দিব, গসাগু ধরবো। তো ছোট সংখ্যা কতবার যাবে, একবার। তো 36 কে 36 যদি কত 9, কিন্তু এখানে যদি জিরো হইতো, বড় সংখ্যাকে যদি ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে এই যে রিমাইন্ডার যদি জিরো হইতো, তখন কিন্তু এই ছোট সংখ্যাটা কি হয়ে যেত, এই যে গসাগু হয়ে যেত, অর্থাৎ 36 গসাগু হয়ে যেত। 36 কি হয়ে যেত, গসাগু হয়ে যেত, যেহেতু 9 রয়ে গেছে। ওকে, 9 রয়ে গেছে। এখন 36 আর 9 চিন্তা করবো আমরা। 36 আর 9 এর মধ্যে বড় কত, বড় হচ্ছে 36, 9 হচ্ছে ছোট। তো 9 কে আমরা 36 দ্বারা ভাগ দিব, দিলে কত পাবো, 4 নং 36। এই যে এখন আমাদের জিরো হয়ে গেছে, রিমাইন্ডার কত হয়েছে এখন, এই যে আর ইকুয়াল টু কত হয়েছে, 0। তো আর ইকুয়াল টু 0 হয়েছে, অর্থাৎ গসাগু হবে 9। গসাগু হবে 9। তো গসাগুটা আলটিমেটলি এভাবে কাজ করে। প্রথমে আমরা কি নিব, ছোট সংখ্যাটাকে গসাগু ধরবো। গসাগুকে যদি মানে ছোট সংখ্যাটা বড় সংখ্যাকে যদি ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে রিমাইন্ডার 0 পাই, তাহলে ছোট সংখ্যাটা কি গসাগু হবে। এখন রিমাইন্ডার যদি 0 না পাই, তারপর বড় সংখ্যা ধরবো কোনটা, এইটাকে ধরবো, মানে আগের যে ছোট সংখ্যা এটা দেখবে, এটাকে ধরবো বড় সংখ্যা, আর যত রিমাইন্ডার থাকে তো তাকে ধরবো ছোট সংখ্যা। তখন এই যে এটা হয়ে যাবে বড় সংখ্যা আর কি, এটা হয়ে যাবে বড়, আর এই যে রিমাইন্ডার যদি থাকে এটা হয়ে যাবে ছোট। এখন আবার কি করব, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করবো। আবার যদি মিলে যায়, এই যে এখানে যদি শূন্য আসে, তারপর এই যে এই ছোট সংখ্যাটাই কি, ছোট সংখ্যাটাই কি গসাগু। এখন আমরা কি করব, তার ফ্লো চার্ট অঙ্কন করবো। এই যে এটাই বলছে, যে এখানে বলছে কি, যে উদ্দীপকে উল্লেখিত সংখ্যা দ্বয়ের গসাগু নির্ণয়ের জন্য ফ্লো চার্ট। গসাগু নির্ণয়ের জন্য কি করবো, ফ্লো চার্ট। তো ফ্লো চার্টের জন্য প্রথমে আমরা কি করব, একটা এই যে স্টার্ট, একটা কি দিব, START, স্টার্ট। ওকে, তারপর কি স্টার্ট, তারপর হচ্ছে ইনপুট। এই যে ইনপুট হিসেবে আমরা নিব কি, ইনপুট এবং আউটপুট তো আমরা জানি সেম। ওকে, ইনপুট নিব কি, ইনপুট এল আর এস, অর্থাৎ লার্জ এবং স্মল। লার্জ এবং স্মল নিলাম দুইটা। তারপর হচ্ছে এই যে এখানে কি হবে, একটা এই যে কানেক্টর বসাবো, একটা কানেক্টর, এটা কিন্তু বৃত্ত। ওকে, এটা হচ্ছে একটা বৃত্ত, কানেক্টর বসাবো। এখন আমরা শর্ত চেক করব। শর্ত কি, এই যে কত বড় সংখ্যাকে কি ছোট সংখ্যা দ্বারা কি করব, ভাগ করব। বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা কি করব, ভাগ করব। বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা কি, বড় সংখ্যা কত, এই যে আর এই যে রিমাইন্ডার বের করার জন্য রিমাইন্ডার বের করবো। ওকে, রিমাইন্ডারকে আর দ্বারা প্রকাশ করতেছি। তো আর সমান সমান এই যে কি করব, বড় সংখ্যা কত, এল, পার্সেন্টেজ, এই যে রিমাইন্ডার হচ্ছে এস। ওকে, যদি 0 হয়, অর্থাৎ যদি এখন এই যে এটা যদি কি হয়, এই যে ইয়ে করলাম, এখন আর ইকুয়াল টু যদি 0 হয়, ইফ এই যে রিমাইন্ডার যদি আর ইকুয়াল টু কি হয়, 0 হয়। যদি 0 হয়, তাহলে যদি 0 হয় মানে ইয়েস হলে, যদি রিমাইন্ডার 0 হয়, তাহলে এস সমান সমান কি করবো, প্রিন্ট। এই যে ছোট সংখ্যাটাই কি লসাগু, ছোট সংখ্যাটাই কি লসাগু। এটাকে কি করে দিব, এই যে প্রিন্ট করে দিব, প্রিন্ট PRINT, প্রিন্ট এস। যদি কি হয়, ইয়েস হয়। আর যদি নো হয়, যদি নো হয়, আচ্ছা যদি এই যে নো হয়, তাহলে কি হবে, নো হলে কি হবে, নো হলে এই যে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যাটাকে বড় দেবো। এই যে এল সমান সমান হয়ে যাবে, এই যে এল সমান সমান হয়ে যাবে এস, আর এই যে এস সমান সমান হয়ে যাবে কি, এই যে আর। এল সমান হয়ে যাবে এস এবং এস সমান সমান হয়ে যাবে আর। মানে এখন ছোট সংখ্যাটা হয়ে যাবে বড় সংখ্যা, আর যেটা রিমাইন্ডার অবশ্যই থাকবে। যদি 0 না হয়, তাহলে এটা হবে। যদি ইয়েস হয়, তাহলে তো প্রিন্ট করবে, আর এস না হলে এখানে আসবে। আর এটা কতবার চলতে থাকবে, এটা পুনরায় চলতে থাকবে, এটা পুনরায় চলতে থাকবে যতবার পর্যন্ত আমার কি, এই যে এখানে কি থাকবে, পুনরায় চলতে থাকবে। তো এই তো ছিল কি একটা, এই যে গসাগু নির্ণয় কি ফ্লোচার্ট। তো আশা করি তোমরা এই ফ্লোচার্টটা বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব, 4 নম্বরে কি বলছে, 4 নম্বরে বলছে যে এই যে উদ্দীপক উল্লিখিত সংখ্যা দ্বয়ের লসাগু নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম রচনা করো। তো প্রথমে আমরা কি দেখবো, সি প্রোগ্রামিং প্র্যাকটিক্যাল দেখবো। আর এখানে যেহেতু দুইটা সংখ্যা ফিক্সড বলে দিছে, তখন আমরা কি করব, এই যে এগুলো নিয়ে কাজ করব। আমরা ডাইনামিক ইউজার থেকে ইনপুট নিয়ে কাজ করব না।
তো লসাগুর জিনিসটা যদি আমি আবার ব্রেকডাউন করতে চাই, লসাগুর ক্ষেত্রে আমরা ঠিক উল্টোটা ধরবো। ওকে, লসাগুর ক্ষেত্রে আমি একটু এখানে, ওকে, লসাগুর ক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে আমরা ধরি সাপোজ লসাগুর ক্ষেত্রে এই যে 2, মনে আমি ছোট সংখ্যা দিয়ে বুঝাইতে চাইতেছি, এই যে 2 এবং কত 3 এর লসাগু করব। তো যদিও এটা মৌলিক, তো কত 3 গুণ গুণ করে দিলে আমরা কত পেয়ে যাব, 3 দুগুণে 6, অর্থাৎ 3 এবং 6 এর 3 এবং 2 এর লসাগু হবে 6। ওখানে এটা কিভাবে হলো, 3 এবং 2 এর মধ্যে আমরা কি করব, প্রথমে এই যে ছোট সংখ্যাকে আমরা কি ধরবো, ছোট সংখ্যাকে আমরা না, এখানে এর মধ্যে 3 এবং 2 এর মধ্যে বড় কোনটা, এই যে এটা বড়টাকে আমরা কি ধরবো, লসাগু ধরবো। ওকে, প্রথমে আমরা কি ধরবো, বড়টাকে লসাগু ধরবো। তো বড়টাকে যদি লসাগু ধরি, তারপর আমরা কি করব, এই যে লসাগুকে, বড়টা কত 3, 3 কে আমরা কি করব, এই যে 2 দ্বারা ভাগ করব। 3 কে কি 2 দ্বারা ভাগ যায়, যায় না। 2 এ 1 এ 2, অবশ্যই 1 থাকে, যায় না। আবার কি যাইতে হবে, আবার এই 3 কে 3 দ্বারা ভাগ যাইতে হবে। 3 কে 3 দ্বারা তো ভাগ যাইবে, 3 এ 1 এ 3 এ 1 এ 3, কিন্তু শর্ত কি, দুটোটাই কি যেতে হবে। অর্থাৎ এই যে লসাগু যে আমি 3 নিলাম, বড় সংখ্যা যে আমি 3 ধরলাম, বড় সংখ্যা যে আমি 3 ধরলাম, এই 3টা কি মানে 2 দ্বারা ভাগ যাইতে হবে, আবার কি 3 দ্বারা ভাগ যেতে হবে। কিন্তু এটা কিন্তু 2 দ্বারা যায় না, তার মানে আমার 3 লসাগু হবে না। 3 কি লসাগু হবে না। তারপর যদি না হয় তাহলে কিনবো, এই 3 এর সাথে 1 বৃদ্ধি করব, 3 যোগ 1 এখন 4। এখন 4 কে কি করব, 4 কে একবার 2 দ্বারা ভাগ করব। এই যে 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণা 4, এটা মিলে যায়। আবার 4 কে কত দ্বারা ভাগ করব, 3 দ্বারা ভাগ করব। তখন কি হবে, এই যে 3 এ 1 এ 3, কিন্তু কিন্তু এখানে 1 থেকে যায়, তার মানে 4 কি লসাগু না, 4ও কি, এই যে 3ও না, এখন কি 4ও না। 4 যেহেতু না, তাহলে 4 1 বৃদ্ধি করবে, 1 বৃদ্ধি করলে কত হবে, 5। 5 কে কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব। 2 এ 1 এ 2, 2 দুগুণা 2 দুগুণা 4, তো 5 1 থাকে, তার মানে 5ও না, তার মানে কত, 5ও না। তাই 1 বৃদ্ধি করবো, 1 বৃদ্ধি করলে কত হবে, 6। 6 কে 2 দ্বারা ভাগ করব। 6 কে যদি 2 দ্বারা ভাগ করি, 3 দুগুণা কত, 3 দুগুণা 6, এইখানে রিমাইন্ডার 0। তারপর আবার এই যে 6 কে কত দ্বারা ভাগ করব, 6 কে 3 দ্বারা ভাগ করব। 3 দুগুণা কত, 3 দুগুণা 6, অর্থাৎ 0। অর্থাৎ এই যে একমাত্র 6 যদি লসাগু নেই, তখন আমার কি হয়, এই যে দুটা, এই যে 2 দ্বারা যদি 6 কে ভাগ করি, তাহলে আমার রিমাইন্ডার কত আইতেছে, 0 আইতেছে। আবার 2 দ্বারা যদি আমি এই যে 3 কে ভাগ করি, এই যে 3 ছয় কে যদি আমি 3 দ্বারা ভাগ করি, তাহলে আমার রিমাইন্ডার কত আইতেছে, 0 আইতেছে। অর্থাৎ আমার 6 কি লসাগুটা আলটিমেটলি এইভাবেই কাজ করে। এখন আমরা প্রথমে প্র্যাকটিক্যাল দেখবো, তারপর কি এটা আমরা কোডটা কপি করে এখানে লিখবো। ওকে, তো আমি তো এই যে 200 ছোট সংখ্যা দিয়ে বুঝাইছি, কিন্তু এখানে বৃহৎ সংখ্যা, সমস্যা নাই। তো আমরা প্রথমে কি করব, এই যে অনলাইনে গিয়ে লিখবো রান সি ইন অনলাইন, রান সি ইন অনলাইন। ওকে, রান সি ইন অনলাইন, তারপর হচ্ছে যে programming.com এ ক্লিক করলাম। বেসিক স্ট্রাকচার, সির বেসিক স্ট্রাকচার সম্পর্কে আশা করি তোমরা জানো, যেহেতু সৃজনশীল সমাধান করতে আসছো, এগুলো সম্পর্কে ধারণা অবশ্যই রাখতে হবে। এই যে বেসিক স্ট্রাকচার, এগুলো আমার দরকার নাই, কেটে দিলাম। ওকে, তো প্রথমে আমরা কি দেওয়া, 3টা ভেরিয়েবল নিব, 3টা অথবা 2টা, 3টা নেই। প্রথমটা হচ্ছে কি, এই যে এক্স, এক্স সমান সমান, এই যে এখানে তো দেওয়াই আছে int int x ইকুয়াল কত 45, x ইকুয়াল 45, তারপর y ইকুয়াল টু কত 36। আর আমরা এলসিএম লসাগু যেহেতু করবো, তাহলে লসাগু লিস্ট কমন মাল্টিপল, এটা 3টা ভেরিয়েবল নিলাম। এখন প্রিন্ট এফ, এই প্রিন্ট এফ করবো কি, প্রিন্ট এফ করবো যে x ইকুয়াল পার্সেন্টেজ ডি, তারপর হচ্ছে আবার x y ইকুয়াল পার্সেন্টেজ ডি। তারপর হচ্ছে আমরা এই যে এখানে একটা নতুন লাইন দিয়ে দেই, ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন, তারপর হচ্ছে এক্স আর ওয়াই। তো এখন আমরা যদি রান করি, এটা কতটুকু দেখি আমরা রান করতে পারছি কিনা। এই যে এক্স ইকুয়াল টু 45, ওয়াই ইকুয়াল টু 36 আসছে। এখন আমরা কি করব, এই যে ইফ, আমরা কি করব, ইফ যদি কি বলছিলাম, বড় সংখ্যাটাকে প্রথমে লসাগু ধরবো। ইফ এই যে এক্স গ্রেটার দেন ওয়াই যদি হয়, তাহলে এলসিএম কত হবে, এলসিএম ইকুয়াল এক্স, বড় সংখ্যাটাই লসাগু। যদি না হয় ইলস, যদি না হয় তাহলে কি হবে, যে এলসিএম ইকুয়াল ওয়াই, এলসিএম ইকুয়াল ওয়াই। এখন আমরা কি চালাবো, একটা লেভেল চালাবো, একটা লেভেল দিব, লেভেলের নাম দিব এগেইন, এজিএন, এগেইন। এখানে যে কোনো নাম দিতে পারো তুমি চাইলে, এগেইন দিতে হবে এরকম কিছু না। তারপর ইফ, এখন আমরা চেক করব, যদি না হয় তাহলে কি হবে, এখানে কি আসবে, যে লুপ, এই যে বড় সংখ্যার যে লসাগু নিছিলাম, এখন বড় সংখ্যাটা কি করতে হবে, বড় সংখ্যাটা যেটা লসাগু নিছি, এটা কি এই যে 2টা সংখ্যা দ্বারা লসাগুকে কি ওই সংখ্যা দ্বারা ভাগ করব। তো ভাগ আমরা কত দেখবো, যে রিমাইন্ডার 0 হতে হবে, এলসিএম পার্সেন্টেজ এক্স ইকুয়াল 0 ইকুয়াল ইকুয়াল
ইকুয়াল ইকুয়াল কত 0 এন্ড, অর্থাৎ দুইটা শর্ত মানতে হবে। এন্ড এলসিএম পার্সেন্টেজ এলসিএম রিমাইন্ডার আর কি, ওয়াই ইকুয়াল কত 0, যদি দুইটা শর্ত মানে তাহলে কি হবে, তাহলে আমরা লসাগু প্রিন্ট করব, পিআরএনটি প্রিন্ট এফ, এই যে এলসিএম the LCM is the LCM, আচ্ছা একটু গুছালো ভাবে লিখতে পারি, the LCM of percentage D and percentage D is percentage D, তারপর এখানে দিব x, তারপর দিব y, তারপর হচ্ছে LCM। আর যদি ইফ এখন যদি না হয় তাহলে কি হবে, এই যে ইলস এলএসি ইলস কত করে বৃদ্ধি পাবে, এই যে এলসিএম এর মান প্লাস প্লাস অর্থাৎ 1 করে বৃদ্ধি করবে, তারপর বলে দিব গো টু এজিআইএন, এই লেভেলের নামটা বলে দিব গো টু এগেন। এই তো আমার হয়ে গেছে। ওকে, তো আমি রান করে দেখি কোনো এই ভুল করছি, কি ভুল করছি বলতেছে যে এলসিএম কোনো এক জায়গায় ভুল করছি, এলসিএম, এই যে এখানে এলসিএম এর জায়গায় এলএমসি দিয়ে দিছি, এলসিএম। এখন আবার রান করি, রান করলাম এখন আবার কি এলএমসি প্লাস প্লাস যাবে, এল লিস্ট কমন এল এলসিএম লিস্ট কমন মাল্টিপল, এই যে প্র্যাকটিক্যাল করার কারণে আমি ভুলে যে, তাহলে দ্য এলসিএম 45 and 36 ইজ 180, অর্থাৎ 45 এবং 36 এর লসাগু হচ্ছে কত 180। তোমরা চাইলে ম্যানুয়ালি করে দেখতে পারো, ম্যানুয়ালি আমি নিজেই করে দেখাই তোমাদেরকে। তার আগে আমি এই কোডটা কি করি, কপি করি, কন্ট্রোল এ দিয়ে কি করব, কন্ট্রোল এ দিয়ে সব কপি সিলেক্ট করলাম, আচ্ছা এটাকে একটু হোয়াইট স্পেসটা নাই করে দিই, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, তারপর হচ্ছে আমি এখানে বসাই দিব, এই যে এখানে বসাই দিলাম। ওকে, তো এখন আমি এই যে আরেকটু যদি এই যে 100 কত হয়েছে আমার 80 হয়েছে, কিভাবে 180 হয়েছে, আমি যদি এই যে ম্যানুয়ালি যদি আমরা লসাগু করি, তোমরা আশা করি লসাগু সবাই পারো, এই যে কত, এই যে 45 আর কত 36, 45 এবং 36 কত দিয়ে যায়, তো আমরা প্রথমে 2 দিয়ে কত দিয়ে দিতে পারি, 45 এবং কত করে দিয়ে দেওয়া যায়, প্রথমে আমরা 3 দিয়ে দিই, কারণ 3 দিয়ে 2টা যায়, 3 দিয়ে দিলে 3 15 কত, 3 15 45, 3 12 36, তারপর আবার কি করব, এই যে এখন আবার 3 দিয়ে দিব, আবার যদি 3 দিয়ে দেই তখন 3 পাশে 15, 3 4 12, এখন আর যায় না। তো লসাগুর নিয়ম কি, এই যে এইটা গুণ এইটা গুণ এইটা, তো কত কত গুণ, 3 গুণ 3 গুণ 5 গুণ 4, এই যে 3 3 9, 3 3 9, আর 5 নং কত 45, 45 গুণ 4, তো 45 গুণ 4 যদি দেই, এই যে 4 5 কত 20, 20 এর 0 হাতে রয়েছে 2, 4 4 এর 0, 0 আর 2 হচ্ছে 18, এই যে 180। তো এই যে এগুলো লসাগু কত 180, আর আমাদের এই যে এখানে কত লসাগু কত আসছে, এই যে 180 আসছে, এই যে লসাগু কত আসছে এখানে 180 আসছে, তার মানে আমাদের কোডটা কি ঠিক আছে। সো এই তো ছিল রাজশাহী বোর্ডের সৃজনশীল 7 সমাধান। প্রশ্ন 8, এটা হচ্ছে একটা প্রোগ্রাম দেওয়া আছে, এখানে সি প্রোগ্রাম দেওয়া, তা থেকে আমরা কি করব, এই যে বিভিন্ন কিছু বলতে পারে, দেখি কি বলছে প্রথম প্রশ্ন। আচ্ছা প্রথমে আমরা বেসিক স্ট্রাকচার জানি, এটা তো হচ্ছে সি প্রোগ্রামিং এর একটা এই যে হেডার ফাইল, এটা হচ্ছে একটা হেডার ফাইল, আর এটা হচ্ছে মেইন, এই যে ফাংশন, মেইন ফাংশন এখান থেকে শুরু হয়েছে, এই যে মেইন ফাংশন শুরু হইলো, এখানে কি হয়েছে শেষ হয়েছে, আর রিটার্ন 0। তো তারপর কি এখানে কয়টা ভেরিয়েবল নিছি, ইন্টিজার আই নামে একটা ভেরিয়েবল নিছি, এর নামে একটা ভেরিয়েবল নিছি এবং সাম নামে একটা ভেরিয়েবল নিছি, যার ভ্যালু কত দিছি 0 দিছি, কিন্তু আই এবং এন এর ভ্যালু অ্যাসাইন করি নাই। তারপর হচ্ছে প্রিন্টএফ ইন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, এটা একটা সিরিজ সম্পর্কে বলছে, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি এন, তারপর এই যে প্রিন্ট, এটা তো আউটপুট দেখাইবে ইউজারকে, তারপর ইউজার একটা ইনপুট দিবে, ইনপুট হিসেবে আমরা এটা গ্রহণ করব, গ্রহণ করে তার এই যে এন্ড একটা লোকেশন বলে দিলাম, তারপর হচ্ছে কি এই যে এন যেত দিবে তারপর কি লুপ চালাবো, লুপটা কত আই ইকুয়াল টু কত 2, আই এর মান লেস দেন ইকুয়াল এন, অর্থাৎ এন এর সমান বা এন থেকে ছোট হতে হবে, এবং আই ইকুয়াল টু আই প্লাস 2, অর্থাৎ আই এর মান 2 করে বৃদ্ধি পাবে। আর তারপর আমরা ঢুকলাম লুপের ভিতর, তারপর সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই, অর্থাৎ এই সিরিজটা হবে মূলত, যেহেতু আই 2 থেকে শুরু হয়েছে, 2 প্লাস কই করে বৃদ্ধি পাইতেছে, এই যে 2 করে বৃদ্ধি পাইতেছে,
তো 2 করে বৃদ্ধি পাইলে পরেরটা কত হবে 4, এরপরটা কত হবে 6, এরপরটা কত হবে 2 4 6 8। আর তারপর এখানে কি বলছে যে i ইনটু i, অর্থাৎ এই যে 2 স্কয়ার 4 স্কয়ার এই যে 6 স্কয়ার তারপর হচ্ছে 8 স্কয়ার, এইভাবে ধারাটা চলতে থাকবে n পর্যন্ত। আমরা যেহেতু ইউজার যে n দিবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। তো তারপর কি এই যে সামটা আমরা দেখাবো, তারপর শেষ করব। তো এই যে ধারাটা হবে মূলত এরকম। প্রথম প্রশ্ন কি বলছে আমরা যদি দেখি, প্রথম প্রশ্ন বলছে যে অবজেক্ট প্রোগ্রাম কি। এই যে অবজেক্ট প্রোগ্রাম বলতে বোঝায় এমন প্রোগ্রাম যা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ধারণা অনুসরণ করে তৈরি করা হয়। তো ওওপি সংক্ষেপে, যাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামকে সংক্ষেপে আমরা কি বলি, ওওপি। এটা কি প্রতিটা প্রোগ্রাম সুন্দরভাবে মানে প্রোগ্রাম লেখার একটা পদ্ধতি আর কি এটা, যেখানে সব প্রোগ্রামকে একটা অবজেক্ট হিসেবে কল্পনা করা হয়। ওকে, এমন একটি প্রোগ্রামিং পদ্ধতি যে অপ হচ্ছে এমন একটি প্রোগ্রাম পদ্ধতি যেখানে সমস্যা সমাধানের জন্য অবজেক্ট নামক গঠন ব্যবহার করা হয়। প্রতিটি অবজেক্ট হচ্ছে বাস্তব জগতের কোনো বস্তু বা ধারণার সফটওয়্যার উপস্থাপন। তারপর হচ্ছে 2 নম্বর কি বলছে, math.h ফাইলটি ব্যাখ্যা করো। তো math.h ফাইলটি ব্যাখ্যা করো, এটা হচ্ছে একটা হেডার ফাইল। তো math.dot ফাইলটি হলো একটি হেডার ফাইল, যে ফাইলে এক জাতীয় কতগুলো লাইব্রেরি ফাংশন, বিল্ডিং ভেরিয়েবল, কনস্ট্যান্ট, স্ট্রাকচার ইত্যাদি প্রোটোটাইপ ঘোষণা করা থাকে তাকে হেডার ফাইল বলে। তো হেডার ফাইলের মধ্যে অনেক কিছু থাকে। তো math.h ফাইলে গণিত সংক্রান্ত কতগুলো ফাংশন, বিল্ট-ইন ভেরিয়েবল, কনস্ট্যান্ট, স্ট্রাকচার ইত্যাদি প্রোটোটাইপ ঘোষণা করা থাকে। ওই যে ম্যাথ ডট কিতে থাকে, এই যে স্কোয়ার রুট থাকে, তারপর হচ্ছে এই যে পি ও ডব্লিউ পো থাকে, তারপর হচ্ছে সাইন, তারপর হচ্ছে কস, তারপর হচ্ছে এই যে টেন, এগুলো কোথায় থাকে, এই যে ম্যাথ ডট এইচ হেডিং বা হেডার ফাইলের মধ্যে। এখানে বিল্ডিং কিছু প্রোগ্রাম থাকে, আমরা আমাদের কাজকে সহজ করতে পারি এই ফাইলগুলো অ্যাড করার মাধ্যমে। তারপর 3 নম্বর কি বলছে যে এই যে উদ্দীপকের প্রোগ্রামটির ফ্লো চার্ট আঁকো। এই যে উদ্দীপকের যে একটা এই যে এটা দেওয়া আছে, এটা কি আঁকার জন্য বলছে আমাদেরকে, এই যে সম্পূর্ণটার কি আঁকতে বলছে, ফ্লো চার্ট অঙ্কন করতে বলছে। তো এই ফ্লো চার্টটা এখন আমরা অঙ্কন করে দিব, এটা আমরা পারি, কোনো সমস্যা নাই। এই যে প্রথমে তো ভাবে লিখে দিবা উদ্দীপকের প্রোগ্রামটির ফ্লো চার্ট নিম্নরূপ। তো ফ্লো চার্ট তৈরি করার জন্য প্রথমে আমাদের কি দিতে হবে, একটা START স্টার্ট, তারপর কি দিতে হবে, এই যে ইনপুট n, ইনপুট কি দিব, ইনপুট n, ইনপুট দিব বড় হাতের n। তারপরে যে nটা পাওয়ার পর কি করব, যে এই যে আমরা এখন বলে দিব যে s ইকুয়াল টু কত, এই যে s ইকুয়াল টু কত দিয়ে নিব, s ইকুয়াল 0 এবং i ইকুয়াল কত থেকে শুরু হয়েছিল, i ইকুয়াল টু 2। যদি এটা হয় তাহলে কি হবে, একটা কানেক্টর অ্যাড করব, একটা কানেক্টর, এটা কিন্তু বৃত্ত, ওকে বৃত্তটা গোল আকারে দিবা, বৃত্ত কানেক্টর অ্যাড করব, অ্যাড করে এখানে কি বলে দিব, শর্তটা বলে দিব, কি বলে দিব, শর্ত বলে দিব যে ইফ, যদি ইফ যে i লেস দেন ইকুয়াল n, যদি ইয়েস হয় আর নো হয়, যদি নো হয় তাহলে কি হবে, নো হলে এদিকে আসবে, এসে কি করবে, এই যে এসে এখানে প্রিন্ট করবে, এই যে এখানে কি করবে, প্রিন্ট করবে, প্রিন্ট এস, প্রিন্ট এস। আর তারপর কি হবে, এই যে অবশ্যই একটা কি করতে হবে আমাদেরকে, এই যে ইন্ট করতে হবে, স্টপ অথবা ইন্ট যাই দেই। তারপর এখানে যদি এখন যদি নো ইয়েস হয়, যদি ইয়েস হয় তাহলে এখানে আসবে, যদি ইয়েস হয় তাহলে এদিকে আসবে, এসে কি করবে, দুইটা শর্ত এখানে হবে, কয়টা শর্ত হবে, দুইটা শর্ত হবে। কোন দুইটা শর্ত, এই যে এস ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু আই, ওকে, এস প্লাস আই ইন্টু আই। আর আর আই এর ভ্যালু কত করে বাড়বে, আই ইকুয়াল টু আই প্লাস 2, কারণ এখানে আই এর ভ্যালু কত করে বৃদ্ধি পাবে, 2 করে। এটা যতবার পর্যন্ত এই শর্ত ইয়েস হবে, অর্থাৎ আই এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত n এর সমান বা ছোট হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। কতবার চলবে, এই যে এখান থেকে আবার চলতে থাকবে। তো এই তো ছিল এইটার এই যে উদ্দীপকের প্রোগ্রামটির কি ফ্লো চার্ট। তো আশা করি এই ফ্লো চার্টটা তোমরা বুঝতে
পেরেছো। তো তারপর পরবর্তীতে কি বলছে যে পরবর্তী প্রশ্ন বলছে উদ্দীপকের কোডে ব্যবহৃত লুপের পরিবর্তে ডু হোয়াইল লুপ ব্যবহার করে প্রোগ্রামটি তৈরি করা সম্ভব, বিশ্লেষণ করো। অবশ্যই 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 সম্ভব। তো এখন আমরা কি করব, উদ্দীপকের এই প্রোগ্রামটি, এই যে এখানে যে প্রোগ্রামটি দেওয়া, এটা কোন লুপে দেওয়া, এটা হচ্ছে এই যে ফর লুপে দেওয়া। কোন লুপ? ফর লুপে দেওয়া। তো ফর লুপটাকে আমরা কোন রূপে রূপান্তর করব? এটা হচ্ছে ডু হোয়াইল লুপে রূপান্তর করব। ফর লুপটাকে আমরা কোন রূপে রূপান্তর করব? ডু হোয়াইল রূপে রূপান্তর করব। তো প্রথমে আমরা কি করব, এই যে প্র্যাকটিক্যাল দেখবো প্রথমেই। তার জন্য আমরা ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে গিয়ে লিখবো যে রান সি ইন অনলাইন। কি লিখবো? একটা ব্রাউজার ওপেন করব, ব্রাউজারে গিয়ে লিখবো রান সি ইন অনলাইন। ওকে, তো আমরা লিখবো কি রান সি ইন অনলাইন অনলাইন। ওকে, তারপর ইন্টার দিব। তারপর আসবে এই যে programming.com। ওকে, তারপর এই যে বেসিক সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার, এগুলো আমি কি করে দেই, ডিলিট করে দেই। ওকে, কারণ এগুলো তো আমরা জানি যে সি প্রোগ্রামের জন্য কিছু বেসিক স্ট্রাকচার ফাইলের প্রয়োজন হয়। তারপর এগুলো আমরা কি করে দিব, এই যে ডিলিট করে দিব। এই যে ফ্রেশ একটা সি প্রোগ্রাম নিলাম, সি প্রোগ্রামের ফাইল নিলাম main.c। তো এখন আমরা কি করব, এই যে ফর লুপটাকে আমরা কি করব, ডু হোয়াইল লুপে কনভার্ট করব। ডু হোয়াইল লুপে কনভার্ট করার জন্য এখানে কি কি দেওয়া আছে, কয়টা ভেরিয়েবল, এই যে তিনটা ভেরিয়েবল, আই ইকুয়াল টু আই, এন আর সাম। সাম যেহেতু বড় হাতের দেওয়া, আমরা বড় হাতের দিব। আইএনটি ইন্ট আই, তারপর কি এন, তারপর হচ্ছে সাম ইকুয়াল কত 0। তারপর কি ইন্টার প্রিন্ট এফ, পিআরএনটি প্রিন্ট এফ। এগুলা তো কোনো চেঞ্জ হবে না, লুপে শুধু পরিবর্তন করবো আমরা। প্রিন্ট এফ হবে ইন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, ইন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, ইন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ। তারপর মনে করো ইউজার দিল, তারপর কি করবো আমরা, স্ক্যান এফ ইউজ করে পার্সেন্টেজ ডি, তারপর তার কি বলে দিব, এই যে লোকেশনটা বলে দিব, এন্ড এন। ওকে, বড় হাতের এন নিতে নিয়েছিলাম, হ্যাঁ বড় হাতের এন। তারপর এখন আমরা এটা কি করব, এখন আমরা লুপ চেঞ্জ করব। কি ইউজ করব এখন আমরা, আমরা ডু হোয়াইল লুপ ইউজ করব। কোন লুপ ইউজ করব? ডু হোয়াইল লুপ ইউজ করব। তার জন্য প্রথমে ডু এর ভিতর কি করো, এস ইকুয়াল টু এস প্লাস আই ইনটু আই। তারপর তুমি আই এর ভ্যালু কত করে বাড়াও, আই ইকুয়াল আই প্লাস 2। ওকে, এই তো শেষ। তারপর হোয়াইল, এখন আমরা হোয়াইল মানে শর্ত চেক করব। হোয়াইল যখন আই লেস দেন অর ইকুয়াল কত এন। ওকে, তো এই তো হয়ে গেল। তারপর আমরা কি করব, এই যে প্রিন্ট করে দিব কি প্রিন্ট এফ। এখানে কি দেওয়া আছে, প্রিন্ট এফ দেওয়া আছে যে পার্সেন্টেজ ডি সাম, ডিরেক্ট লিখে দিছে, আমরা লিখে দিই যে সাম অফ দ্য সিরিজ ইজ পার্সেন্টেজ ডি। তারপর হচ্ছে এই যে এসইউএম সাম বলে দিলাম। তারপর এই যে একটা সেমিকোলন দিলাম। তারপর এগুলো ব্রেকেট দিব। এখন রান করি। error s into I plus I, s equal to I কেন ভুল হইলো কেন এটা, সরি 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 সরি, আই এর ভ্যালু তো আমি ডিক্লেয়ার করে দেই নাই। আই এর ভ্যালু কি ডিক্লেয়ার করা ছিল? কোন জায়গায় ভুল করছি, এখানে কি বলছে যে এস আন্ডার আনডিক্লেয়ার্ড ফার্স্ট ইউজ ইন দিস ফাংশন। ওকে, এস তো ডিক্লেয়ার কর, ও সরি এস না, এখানে তো আমি সাম দিছি, তো আমাকে এই যে সাম দিতে হবে। এগুলো কিন্তু খেয়াল রাখবা, সাম দিলে সাম ইউজ করবা, আর এস দিলে এস ইউজ করবা। এখন আর কোনো জায়গায় ভুল করছি কিনা আবার রান করি। এই যে এখন কোনো ভুল করে নাই। সাপোজ মনে করো যে আমি 5টা চাইতেছি, 5। তো এই যে সাম অফ দ্য সিরিজ ইজ অনেক বড় সংখ্যা চলে আসছে। তো এই তো ছিল এই যে এই সি প্রোগ্রামটা। তো আমরা কি করব, কন্ট্রোল এ দিয়ে কি করব, আই এর মান কি হবে, আই এর মান লেস দেন ইকুয়াল, আই এর মান কত, লেস দেন ইকুয়াল হবে না। দেখি এখানে কি দেওয়া ছিল, হ্যাঁ ঠিক আছে, আই এর মান লেস দেন ইকুয়াল এন, আই এর মান
লেস দেন ইকুয়াল, তাহলে আমরা কি করব, কন্ট্রোল এ দিব, কন্ট্রোল সি দিব, তারপর হচ্ছে এখানে আমরা কি করে দিব, পেস্ট করে দিব। তো এই তো ছিল রাজশাহী বোর্ডের সি প্রোগ্রাম 4 উত্তর। তো এই তো 8 নম্বর প্রশ্ন সমাধান, দ্যাটস ইট। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কিল অ্যাট বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাজিয়ে দিবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল অ্যাট বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।